আজকের নাটক এবার ধরা দাও। রচনা ও প্রযোজনা আব্দুল্লাহ আল মামুন। নাট্যানুষ্ঠান এবার ধরা দাও। এই যে, আপনি ওখানে কি করছেন? আশ্চর্য লোক সাহেব আপনি। আপনাকে আমি খুঁজে খুঁজে হয়রান, আর আপনি দিব্যি ওখানে দাঁড়িয়ে আছেন। চলে আসুন এখানে, শিগগির চলে আসুন। আসুন, দাঁড়ান। আরে সাহেব, দাঁড়ান না। দাঁড়াতে পারছি না, আমি একদম দাঁড়াতে পারছি না। কেন দাঁড়াতে পারছেন না কেন? আমার রক্ত টকবক করে ফুটছে। রক্ত ফুটছে? ফুটবে না? একেবারে তাজা আনকোরা সমানে ফুটছে। আহা, আপনি এভাবে হাঁটাহাঁটি করতে থাকলে আলাপ করবো কেমন করে? আমার সঙ্গে আপনার আলাপ আছে না? আছে, করুন আলাপ। তার আগে আপনি স্থির হয়ে দাঁড়ান। কেন বুঝতে পারছেন না? আমার এখন আপনার মতো স্থির হয়ে দাঁড়াবার বয়স নয়। আপনি প্রৌঢ়, আমি তরুণ। আপনি স্থির, আমি চঞ্চল। করুন আলাপ করুন। অ্যাটেনশন! আপনি আমাকে ধমকে উঠলেন। আমি প্রৌঢ়, আপনি তরুণ। আমার এখন হুকুম করার বয়স। কথাবার্তা বড় খাপে খাপে মিলিয়ে দিচ্ছেন। আপনার সঙ্গে আলাপ করার সুযোগ পেয়ে ভরসা পাচ্ছে। আলাপ শুরু করবো? আর দেরি করবেন না, আমার ধমনীতে চঞ্চলতার আভাস পাচ্ছে। দয়া করে খানিকক্ষণের জন্য ওই চঞ্চলতাটা ঠেকিয়ে রাখুন। সামলান। আমি প্রাণপণ চেষ্টা করব, কিন্তু কথা দিতে পারছি না। আপনি আলাপ শুরু করুন তো। কি চাই আপনার? অ্যাকশন, অ্যাক্টিভিটি। অ্যাকশন, অ্যাক্টিভিটি? হ্যাঁ, অ্যাকশন, অ্যাক্টিভিটি, অর্থাৎ কাজ। কাজ চাই আমার। বিশ্বাস করুন, আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না। কাজের জন্য আমার মস্তিষ্ক উৎপীড়িত, হৃদয় উদ্বেলিত, আর এই যে দেখছেন দুটো হাত, সারাক্ষণ উচ্চকিত। কাজ চাই আপনার না? এই বয়সে আমার পক্ষে কাজ চাওয়াটাই তো স্বাভাবিক, নাকি বলেন? কি ধরনের কাজ আপনি আশা করেন? এই তো মুশকিলে ফেললেন। কাজের ধরন টরন নিয়ে তো কোনোদিন আমি ভেবে দেখিনি। তা আপনি একটু কষ্ট করুন না। আপনি অভিজ্ঞ ব্যক্তি, আমার জন্য একটা কাজ আপনি বেছে দিন। কাজ পেতে হলে যোগ্যতা থাকা প্রয়োজন, জানেন তো? জানি বই কি। বলুন আপনার যোগ্যতা কি? বাহ, আমি আমার যোগ্যতা? আরেকটু এক্সপ্লেন করুন, ঠিক বুঝলাম না। যোগ্যতা না থাকলে আমি বয়সে এতটা বাড়তাম না। জানেন তো, পৃথিবীতে বয়সে একমাত্র পদার্থ যা মানব দেহকে আশ্রয় করে শুধু বৃদ্ধি পায়। মানব দেহটা যোগ্য কি অযোগ্য সেটা বিচার করে না। আমার রক্ত টকবক করতো না? অধিকাংশ ক্ষেত্রে অযোগ্য ব্যক্তিরাই ঢালাও খাওয়া পড়ার সুযোগ পায়, তাই তাদের রক্তের উত্তাপ বৃদ্ধি হয়, হ্রাস পায় না। আমার কাজ চাইবার ভঙ্গিটা এত তীব্র হতো না? কাজ বাগানোর ক্ষেত্রে মামা চাচার চ্যানেলের মতো এত তীব্র, এত মোক্ষম আর কিছু নেই। ওই চ্যানেলটি বরাবরই অযোগ্য ব্যক্তিদের কুক্ষিগত। তার মানে আপনি বলতে চান কাজ করার যোগ্যতা আমার নেই? না না, আমি তা বলছি না। আরে সাহেব, আপনি যেসব যোগ্যতার কথা বললেন সেগুলো তো শুধু পাঠ্য বইতে লেখা থাকে, ছেলেমেয়েরা পড়ে পড়ে মুখস্থ করে। আসল যোগ্যতার কথা বলুন। আসল যোগ্যতা? সেটা আবার কি? প্রয়োজন। কাজ চাইবার আসল যোগ্যতা হলো প্রয়োজন। কি আপনার প্রয়োজন নেই? আমার তো একসাথে অনেক কিছু প্রয়োজন। কটা যে বলি আপনাকে। এই যেমন ধরুন, খিদে পেলে খাবার প্রয়োজন হয়, আর সিনেমা দেখতে গেলে টিকিটের প্রয়োজন হয়, আর অসুখ হলে ওষুধের প্রয়োজন হয়, সবচেয়ে বেশি প্রয়োজন হয় কিসের জানেন? টাকার। তাই নাকি? আর বলবেন না, বিয়ে পরীক্ষার রেজাল্ট যেদিন বেরোলো, আমার বাবা বুঝলেন একেবারে ক্ষেপে গেলেন। সোজা বলে দিলেন, এবার যাও কাজটা জুটিয়ে ঘরে আনো। কি আশ্চর্য! তবে কি আপনি ভেবেছিলেন আপনার বাবা আপনাকে বিয়ে পর্যন্ত পড়িয়েছেন আপনাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সাগরেদ বানাবার জন্য? বাবাদের পেট নেই, খিদে নেই, তারা কি হাওয়া খেয়ে থাকবেন? আগে যদি জানতাম বাবার টার্গেট আসলে ছেলের ইনকাম, তাহলে বুঝলেন খামোখা বই পড়ে জ্ঞান চক্ষু উন্মিলন করতাম না। গলির মোড়ে ওই হেয়ার কাটিং সেলুনে ঢুকে পড়তাম, থাকতাম অ্যাপ্রেন্টিস 4 মাস 6 মাস, তারপর দিব্যি চুল কাটা আরম্ভ করতাম। যাকে যা হবার তা তো হয়ে গেছে। বিয়েটা পাশ করে ফেলেছি, রীতিমতো লেখাপড়া করে পরীক্ষা দিয়ে তবে পাশ করেছি। পরীক্ষার হলে বইটই খুলিনি, জেনুইন ছাত্র হিসেবে ডিগ্রি পেয়েছি। এই তো গেল বিদ্যা শিক্ষার কথা। এখন স্বভাব চরিত্রের কথায় আসুন। পান বিড়ি সিগারেট কোনোটারই অভ্যেস নেই। অভ্যেস নেই মানে ওসব খারাপ জেনে অভ্যেস করিনি। মহিলাদের শ্রদ্ধা করি, পারতপক্ষে ওনাদের ছায়া মাড়াই না। এবার আসুন, কি কাজ দেবেন আমাকে বলুন। আপনি সত্যি এবার আমাকে ভাবিয়ে তুললেন। একটু আগে বললেন আপনার রক্ত টকবক করে, অথচ এখন আপনি বলছেন আপনার পরীক্ষার হলে বই খোলেননি, পান সিগারেট খান না, এমনকি মহিলাদের শ্রদ্ধা পর্যন্ত করেন। আপনার তো সাহেব হাইজাকার হবার যোগ্য নেই। মাফ করবেন, হাইজ্যাকার আমি হতে পারবো না। ও কাজটা খুব অ্যাকশন প্যাক্ট ভেবে কিছুকাল থিওরিটিক্যালি রিসার্চ করেছিলাম। ইচ্ছে ছিল ভালো লাগলে প্র্যাকটিক্যালি করে দেখব, কিন্তু দেখলাম কাজটা বড়ই নিম্ন স্তরের। তার চেয়ে বরং সেই আগের দিনের মতো নোটিশ দিয়ে হ্যাজাক জ্বালিয়ে ডাকাতি করা ভালো। ব্যাংক লুট, ওয়াগন ব্রেকিং এসব চলবে? আপনি তো আচ্ছা লোক, দেখছেন চারদিকে ভালো ছেলের মড়ক লেগেছে, সেখানে একটি ছেলে সব জেনে শুনে ভালো থাকতে চাইছে, তাকে আপনি খামোকা প্রভোগ করছেন। কাজ দিন সাহেব, রিয়েল অ্যাকশনের সুযোগ দিন। আমি তো ভেবে পাচ্ছি না আপনাকে ঠিক কোন কাজটা স্যুট করবে। আপনি অ্যাকশন চান, অথচ বর্তমানে যে কাজগুলো অ্যাকশন প্যাক্ট সেসবে আবার আপনার রুচি নেই। মুশকিল হলো দেখছি। তাহলে আমি চলি, দেখি অন্য কোনোখানে কাজ টাজ পাই কিনা। আর দাঁড়ান দাঁড়ান, শুনুন, আপনাকে একটু কষ্ট করতে হবে, পারবেন? কষ্ট?
কষ্ট কি জিনিস বলুন না, কষ্টটা কি? আপনাকে কাজ খুঁজে নিতে হবে। অবশ্য আমি আপনাকে সব রকম সাহায্য করব। এই যেমন ধরুন, প্রথমে আমি আপনাকে বলে দেবো কি করে কাজ খুঁজতে হবে। কি করে? মনে রাখবেন, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, বুঝলেন? এরই মধ্যে আপনাকে নাক গলাতে হবে। আপনি তো জানেন সব ব্যাটা আপনার কাজটি পকেটে পুরে রেখেছে। ছিনিয়ে নিন। ছিনিয়ে নেব? অভদ্রতা হবে না? ঠিক আছে, ছিনাতে আপনাকে বলছি না, আপনি অন্তত চেপে তো ধরুন। কিভাবে চেপে ধরবো বলুন তো? এমন ভাবে চেপে ধরুন যাতে করে ভদ্রতা মোটামুটি বজায় থাকে। কারো কাছে মাপ চাইতে হলে হাতে চেপে ধরার একটা সিস্টেম আমাদের সমাজে চালু আছে না, জানেন তো? সেইভাবে চেপে ধরুন। ঠিক আছে। এই যে ভাই। বাবা গো, খেয়েছে আমাকে, পথের মধ্যে হাত চেপে ধরেছে রে। এইবার গেছি। ছাড়ুন সাহেব, ছাড়ুন। মাফ করবেন, হাত আমি ছাড়তে পারবো না। কেন পারবেন না? কেন? অসুবিধা কিসের? ছাড়ুন। আপনার পকেটে আমার কাজ আছে। আমার পকেটে আপনার কাজ? হ্যাঁ, ওটা দিয়ে দিন। আমার পকেট আপনার কাজ? আমার পকেট আপনাকে দিয়ে দেবো? বাবা গো, ওই যে দেখছি সব একেবারে খাপে খাপে মিলে যাচ্ছে। মিলে যাচ্ছে না? হ্যাঁ, তবে তো ঠিক ধরেছি। দিয়ে দিন ভাই, কাজটা দিয়ে দিন। ওটা আমার কাজ, আমি কাজ খুঁজছি, কাজ চাই আমার, দিন। দিনে দুপুরে হাইজ্যাক? হাইজ্যাক? কোথায়? আপনি ভুল করছেন, আমি হাইজ্যাকার নই। বললি হলো হাইজ্যাকার নই? ঠিক যেমন শুনেছি, পত্রিকায় পড়েছি, সিনেমায় দেখেছি, তেমনি তেমনি কি? তেমনি বয়স, তেমনি চেহারা। থামুন। এইবার বুঝি চাকুটা বের করলো? এ বাবারে! এই বয়সটাকে শুধু হাইজ্যাকার হবার? নাও বাবা, এই যা কিছু আছে আমার সব নিয়ে নাও, শুধু আমাকে প্রাণে মেরো না। চোখ খুলুন, উহ, তাকিয়ে ভাব- দেখুন। আমি আপনার হাত ছেড়ে দিয়েছি। ও, আপনার সামনে দাঁড়িয়ে আছে আমি অতি সাধারণ একটি মানুষ, আপনার এই স্বজাতি। আমি শুধু একটা কাজ, শুধু অ্যাক্টিভিটি চাই। আপনি যেতে পারেন। ও, ঘাম দিয়ে জ্বর ছাড়লো। এখন একটু ফ্রিলি কথা বলি। আমার পকেটে সত্যি তোমার উপযুক্ত কোনো কাজ টাজ নেই। তুমি বরং ওই যে আসছে ওই লোকটাকে চেপে ধরো। দেখছো না কেমন হেলে দুলে আসছে? চারদিকে কেমন যেন একটা বেশ বড় লোক সুবাস ছড়িয়ে দিচ্ছে। কি পাচ্ছ না সুবাস? আমি কিন্তু বেশ পাচ্ছি। ওরে মন, সময় থাকতে পরকেটে। সে কি, চলে গেল? ওই ওই আসছে আরেকজন, একেই ধরা যাক। কেউ বাবা সরকারি পথে ব্যারিকেড বসাচ্ছ? হ্যাঁ, সরে যাও। না। কে যেতে নাহি দেব? হ্যাঁ, হ্যাঁ। তবু যেতে দিতে হয়, জানো না? সরো। আপনার হাতটা একটু বার করুন। হাত? কোথায় আমার হাত? ওই তো হ্যাঁ? আপনার পকেটে। আমার পকেটে? হ্যাঁ, দূর দূর, আমার পকেট তুমি আর তোমার হাত? হ্যাঁ, আমার হাত আপনার পকেটে যাবে কি করে? এই যেমন করে আমার স্ত্রী জুয়েলারি শপে গেলে জুয়েলারের হাত আমার পকেটে চলে যায়, আমি মদ খেলে মদওয়ালার হাত আমার পকেটে চলে যায়, তেমনি করে সরম মায়েরি মস্করা করো না। আপনার হাতটা একটু বার করুন না প্লিজ, আমি আপনার হাতটা একটু ধরবো। ও, হ্যান্ডশেক করবে? ওকে ওকে, হ্যাঁ, গ্ল্যাড টু মিট ইউ। এবার এবার আমার কাজটা আমাকে দিয়ে দিন। কাজ? হ্যাঁ, কাজ, অ্যাক্টিভিটি। আমি জানি আপনার পকেটে আমার কাজ আছে। আমার পকেটে তোমার কাজ? জাস্ট এ মিনিট, একটু ভালো করে দেখে নেই তোমাকে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আছে আছে, আমার পকেটে তোমার কাজ আছে বই কি। বড্ড নিশ্চিন্ত করলেন আমাকে। দিন, তাড়াতাড়ি কাজটা দিয়ে দিন। ধরো। না। তুমি কাজ চাইছিলে, এই তো তোমার উপযুক্ত কাজ, পিস্তলটা ধরো। না, ওটা আমার উপযুক্ত কাজ নয়। কেন মস্করা করছো ইয়াং ম্যান? এই বয়সে এটাই তো কাজ। এই বয়সটাকে শুধু খুনি হবার? হ্যাঁ, তাই তো শুনছি, পত্রিকায় পড়ছি, সিনেমায় দেখছি। না, ভুল শুনছেন, ভুল পড়ছেন, ভুল দেখছেন। আচ্ছা, আমি কাজ চাই, অ্যাক্টিভিটি চাই। আমি আমার এই বয়সটা কাজে লাগাতে চাই। আমিও তো তাই চাই। শোনো, এটা নিয়ে শুধু আমার এক বিজনেস পার্টনারকে মানে একটু ইয়ে করে আসবে। কে পারবে না? আরে এসব পারারই তো বয়স এটা। থামুন। থেমে গেলাম। যান। গেলাম। প্রকাশ্য দিবালোকে মাতাল হচ্ছে, নেক্সট জেনারেশনের হাতে পিস্তল ধরিয়ে দিচ্ছে, তবু এরাই এক একজন মহাপুরুষ। অ্যাক্টিভিটি বলতে এরা বোঝে ভায়োলেন্স, কাজ চাইলেই ভায়োলেন্ট হবার পরামর্শ দেয়। তবু তবু এদের কোনো দোষ নেই, এরাই মহাপুরুষ। এ সময় থাকতো বাবা আমার সঙ্গে, চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিতাম অর্থ উপার্জন আমাকে দিয়ে হবে না, আমাকে তুমি মাফ করো। কার কাছে ক্ষমা চাচ্ছেন? কে আপনাকে ক্ষমা করবে? আপনার বাবা আপনাকে খাইয়ে পরিয়ে এত বড়টি করেননি? আপনার পেছনে তাকে কাড়ি কাড়ি টাকা ঢালতে হয়নি? আমাকে বড় করতে তিনি বাধ্য, আমার পেছনে টাকা ঢালতে তিনি বাধ্য। কেন? কোন আইনে এ কথা বলে? যে আইনে প্রতিটি বিবাহিত পুরুষ বাবা হন,
যে আইনে প্রতিটি শিশু প্রথম সূর্যালোকের পরশ পায়? তাহলে তো পৃথিবীর প্রতিটি শিশু একইভাবে মানুষ হতো, একইভাবে খেতে পারতো, পড়তে পারতো। তাই কি হয়েছে এ যাবৎকাল? আপনার বাবা যদি আপনাকে লেখাপড়া না করিয়ে শুরু থেকে রেল লাইনে পোড়া কয়লা কুড়াতে শেখাতেন, তাহলে আপনি এখন কোথায় থাকতেন বলুন তো? তাও তো ঠিক। সংসারের কাছে এবার আমার প্রতিদানের পালা। কিন্তু কাজ কোথায়? সবাই তো অকাজের কথা বলে। আমার বয়স, আমার মানসিকতা যে কাজ পেতে চায় তার কথা তো কেউ বলে না। আরও খাটতে হবে, আরও চেষ্টা করতে হবে। শুনুন, আমি দেখতে পাচ্ছি এবার এ পথে এমন একজন আসছেন যার কাছে আপনার কাজ না থেকেই পারে না। তা সেবার তো বললেন চেপে ধরতে, কোনো সুফল পাওয়া গেল না। এবার কি করব? এবার এবার আপনি পথ রোধ করে দাঁড়ান। যার পথ রোধ করে দাঁড়াবো তিনি যদি অন্য পথে পা বাড়ান? আপনি অন্য পথ ধরবেন, মোট কথা তার পথ আপনি রোধ করবেনই। ওই উনি আসছেন, যা বললাম করুন। দাঁড়ান, আপনি একটু দাঁড়ান। আমি আপনার পথ রোধ করেছি। কি নাম আপনার? নাম? নাম? মাফ করবেন, বড়ই দুঃসাহসিক একটা কাজ করে ফেলেছি তো, তাই নাম ধাম আমার চট করে মনে আসছে না। একটু দম ফেলতে দিন, সব বলছি। ঠিক আছে, দরকার নেই। কি কাজ করা হয়? কোনো কাজ করা হয় না, তবে কাজ খোঁজা হয়। মহিলাদের পথ আটকে এনার্জি নষ্ট করা হয় কেন? বিশ্বাস করুন, মহিলাদের আমি শ্রদ্ধা করি, পারতপক্ষে ওদের ছায়া মাড়াই না। জীবনে এই প্রথম আমি কোনো মহিলার পথ রোধ করে দাঁড়ালাম মানে আমি না দাঁড়িয়ে পারলাম না। আমি কি আপনাকে এতই তীব্রভাবে আকর্ষণ করেছি? হ্যাঁ। আপনি কি আমার দিকে ভালো করে তাকিয়েছেন? কেন বলুন তো? ভালো করে তাকালে বুঝতে পারতেন মন্ত্রমুগ্ধ পুরুষের অসংলগ্ন স্তুতিবাক্যকে প্রশ্রয় দেবার বয়সটা আমি পেরিয়ে এসেছি। তাই বলে ভাববেন না কোনো পুরুষের জীবনে প্রথম প্রেম যে কত বড় মূল্যবান অনুভূতি তা আমি জানি না। কিছু মনে করবেন না। এটাই কি আপনার প্রথম প্রেম ছিল? কোনটা? এই আমার পথ রোধ করে দাঁড়ানোটা? আরে ছি ছি ছি, প্রেম ট্রেম নয়। হাইজ্যাকিং এর মতো প্রেম নিয়েও আমি কিছুদিন থিওরিটিক্যালি রিসার্চ করেছি। আমি দেখেছি হাইজ্যাক করার তুলনায় প্রেম করা যদিও অনেক উঁচু স্তরের কর্মতৎপরতা, তবু দুটোতেই রিস্ক সমান। আমি ফালতু কাজে রিস্ক নেওয়াতে আমার একেবারে রুচি নেই। তাহলে আপনি আমার পথ রোধ করলেন কেন? আমার অন্য উদ্দেশ্য আছে। আপনার কাছে আমার একটি অতি মূল্যবান জিনিস গচ্ছিত রাখা আছে, ওটা আমার চাই। আপনার সঙ্গে এর আগে আমার কোথাও কখনো দেখা হয়েছে বলে তো মনে হয় না। আমি আপনার জিনিস গচ্ছিত রাখলাম কি করে? অস্বীকার করবেন না প্লিজ, আপনি আমাকে ফিরিয়ে দেবেন না, ওটা আমার চাই। জিনিসটা কি? কাজ, অ্যাক্টিভিটি। আমার একটা কাজ চাই। আপনি কি করে জানলেন আমার কাছে কাজ পাবেন? দেখুন, আপনাকে মুখ ফুটে বলতে আমার লজ্জা নেই। কাজ করার যথেষ্ট যোগ্যতা, ইচ্ছে এবং আবেগ থাকা সত্ত্বেও আমি একটা কাজের মতো কাজ পাচ্ছি না। আচ্ছা, আপনি বলুন তো, এই কাজের বয়সটা যদি বিফলে যায় তাহলে সেটা একটা জেনারেশনের জন্য কত বড় ক্ষতির কারণ হয় ভাবতে পারেন আপনি? জেনারেশন আফটার জেনারেশন কেউ তো বসে নেই। কোনো জেনারেশনে কেউ মহিলাদের পথ আটকে কাজ বাগিয়েছে এমনও তো দৃষ্টান্ত নেই। আপনি এ ধরনের আচরণ করছেন কেন? কেন করছি জানেন? আমি প্রমাণ করতে চাই বিংশ শতাব্দীর বাংলাদেশে ইয়ং ম্যান মানে হাইজ্যাক নয়, ব্যাংক লুট নয়, পরীক্ষার হলে বই খোলা নয়। তরুণদের জীবনে অর্থের প্রয়োজন আছে, সীমিত সে প্রয়োজন মেটাবেন অভিভাবকেরা। তারা উল্টো চাপ দেবেন না আমাদের ওপর। আমি আরো প্রমাণ করতে চাই অর্থই জীবনের শেষ কথা নয়। জীবনের অর্থ অনেক বড়, অনেক ব্যাপক। বড় কঠিন দায়িত্ব নিয়েছেন, ব্রত নিয়েছেন, প্রমাণ করবেন অর্থই অনর্থের মূল। আশ্চর্য। তাহলে কাজের বিনিময়ে আপনি কি আশা করেন? আপাতত বাবার কণ্ঠস্বরে কোমলতা এবং অভিব্যক্তিতে কিঞ্চিত পিতৃসুলভ নমুনা। জানেন, টাকা টাকা করে বাবা আর বাবা নেই। বাবাকে মনে হয় অপরিচিত কেউ। ভাবতে পারেন, সামান্য কটা টাকার জন্য জন্মদাতার পরিচয় পর্যন্ত লোপ পেতে বসেছে। আর কি, আর কি আশা করেন? আর কিছু না, আমাকে স্যুট করে এমন একটা কাজ পেলেই আমি বেঁচে যাই। কাজ পাবার পর খুব বড়লোক হতে ইচ্ছে করবে না আপনার? হ্যাঁ। মন চাইবে না একটা বাড়ি হোক, গাড়ি হোক? ভাবতে ইচ্ছে করবে না ব্যাংকে বেশ কিছু টাকা ফিক্সড না ডিপোজিট থাকুক? না, আমার ধারণা এই ইচ্ছেগুলো বড় স্থূল আর গ্রাম্যতায় আচ্ছন্ন। অশিক্ষিত লোকেরাই বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্সের চিন্তা বেশি করে। আমি নিজেকে শিক্ষিত দাবি করি, তাই সুস্থ জীবন সম্পর্কে আমার ধারণা একেবারে অন্যরকম। দাঁড়ান না, কাজটা তো পেয়ে যাই, তারপর দেখিয়ে দেব জীবনযাপন প্রণালী কাকে বলে। আপনি আমাকে একেবারে অন্যরকম একটা কাজ দিন না, একেবারে অন্যরকম। দেব। আমি আপনাকে একটা কাজ দেব, সত্যি একেবারে অন্যরকম একটা কাজ দেব। আমি জানতাম আপনি আমাকে নিরাশ করবেন না। কিন্তু কাজটা পেতে হলে আপনাকে কিছু শর্ত মেনে নিতে হবে। শর্ত? কিরকম শর্ত? কাজটাকে সহজভাবে গ্রহণ করতে হবে, কিছুতেই চমকানো চলবে না। বলে যান। কাজটা করার পদ্ধতি আমি নির্ধারণ করে দেব, দ্বিমত করা চলবে না। কাজটা কি হাইজ্যাক? না। মানুষ খুন? না। ব্যাংক লুট? না, এসব কিছুই নয়। একেবারে অন্যরকম একটা কাজ। তাহলে আমি আপনার শর্তে রাজি। আরেকবার ভেবে দেখতে পারেন, কোনো তাড়া নেই। তারা আপনার নেই, কিন্তু আমার আছে। কাজটা আমি এক্ষুনি চাই। আপনাকে আমার সঙ্গে যেতে হবে। চলুন। কোথায় যেতে হবে? আমার বাড়িতে আসুন।
বাহ 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 কি চমৎকার সিগারেট খাচ্ছে, হ্যাঁ, খেয়েই যাচ্ছে, হ্যাঁ। কি কিছু বলবেন? না না না, কিছু বলবো না। দেখছেন কি? দেখছি দেখছি আপনি কি চমৎকার করে সিগারেট খাচ্ছেন। সিগারেট টানবার কায়দাটা কি অপূর্ব আপনার, হ্যাঁ। দয়া করে ওভাবে তাকিয়ে থাকবেন না, যান এখান থেকে যান। ও, আপনি বুঝি নেশা করার সময় অডিয়েন্স একেবারেই পছন্দ করেন না, আমিও করি না। নেশা জিনিসটা হলো স্ত্রীর মতো প্রাইভেট, হ্যাঁ। স্ত্রীকে আমি আমার খুশি মতো মারবো, কাটবো, আদর করব, সোহাগ করব, তাতে পাড়া প্রতিবেশীর চোখ টাটাবে কেন, হ্যাঁ হ্যাঁ, তাতে পাড়া প্রতিবেশীর চোখ হেডলাইটের মতো জ্বলবে কেন? টানুন টানুন, আপনি টেনে যান, একেবারে বুক খালি করে দিয়ে টানুন। আমি বসছি আপনার পাহারায়, কোনো ব্যাটার ছেলেকে আপনার প্রাইভেসি নষ্ট করতে দিব ভেবেছেন? না, কখনো না। আপনার মতলবটা কি? না, মতলব কিচ্ছু না, স্রেফ আপনাকে খানিকক্ষণ ভলেন্টারি সার্ভিস দেওয়া। হঠাৎ আমাকে সার্ভিস দেওয়ার ইচ্ছে হলো কেন? এই 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 যে ভেবে দেখুন, এই সিগারেটের নেশা ধরতে গিয়ে আপনি কি জীবনে কম কষ্ট স্বীকার করেছেন? হ্যাঁ, এই জন্য আপনাকে অভিভাবকদের বিভিন্ন ওজন আর বিভিন্ন সাইজের কত রকম কিল, ঘুষি, চড়, থাপ্পড় হজম করতে হয়েছে। আচ্ছা। আবার এই সিগারেটের নেশার জন্যই আপনাকে কত বড় এই সমস্ত চ্যালেঞ্জের ফেস টু ফেস হতে হচ্ছে। সেটা কিরকম? দেখেন, লোকে যেখানে সলিড কিছু খেতে পাচ্ছে না, সেখানে আপনি দিব্যি হাওয়া খেয়ে বেড়াচ্ছেন। এটা কি একটা কম বড় চ্যালেঞ্জ হলো? হ্যাঁ, বাহ বাহ বাহ, চমৎকার। এই চমৎকার। আমি সেই চ্যাংড়া বয়স থেকে নেশা করছি, হ্যাঁ। এত কথা তো কোনোদিন মনে আসেনি। তারা দেখছি আপনি একেবারে রসের সাগর। তা এত রস আসে কোত্থেকে? এই 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 একেবারে কোম্পানির ঘরে আগুন লেগে গেছে স্যার। এটা দমকলে ফোন করুন। কোম্পানির ঘরে আগুন লেগেছে? কোথায়? দিন 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 দিন, আপনার সিগারেটের মোথাটা দিন স্যার। হ্যাঁ? এই যে স্যার কোম্পানি এইখানে, আর সিগারেটের গোড়াতে আগুন আর স্যার। দমকল? আপনার পাশেই, হুকুম করুন। হোস পাইপ লেগে যাচ্ছে। লাগান। লাগাবো? বুঝলেন স্যার, হ্যাঁ, এই বিগিনিং থেকে স্যার আমার একটা মতলব ছিল এই আপনার সিগারেটের দিয়ে একটা পাপ মারা। সোজা এসে যদি আমি আপনাকে প্রস্তাব করে বসতাম, আপনি নিশ্চয়ই আমার প্রেমে আহ্লাদে মশগুল হতেন না। এই আফটার অল আপনারা সাহেব শুভ মানুষ, রাস্তার লোকের আহ্লাদ আপনারা সহ্য করবেন কেন? তাই একটু ভূমিকা করে নিলাম স্যার। অবশ্য ভূমিকাটা একটু বড় হয়ে গেল, অনেকটা ওই রকম আর কি, এই যে ইয়ের মতো আর কি। বলুন, থামলেন কেন? এই, হ্যাঁ, কিরকম বলুন? এই যে, হ্যাঁ, এই আজকালকার বাজারে কিছু বই বেরিয়েছে, আসল বইয়ের চেয়ে ওই ভূমিকাটাই বড়। ভাবখানা এমন, আসল মাল যিনি সাপ্লাই করেছেন তিনি একটা গবেট, আর ভূমিকাওয়ালারা এরা হচ্ছে বিদ্যার জাহাজ। সহ্য হয় না স্যার, সহ্য হয় না। বুঝলেন কেন? বইটই নিয়ে গুন্ডামি আমি একবার সহ্য করতে পারি না, মাথায় একবার আগুন ধরে যায় স্যার। আপনার মাথায় আগুন ধরে কেন? আপনার কি? কি বলবো স্যার আপনাকে, আমি হলাম ব্রিটিশ মডেলের গ্র্যাজুয়েট স্যার। হাল আমলের ড্রাইভারের হাতে পড়ে অ্যাক্সেলেটার ভেঙে ব্রেক ফেল হয়ে একবারে মুখ থুবড়ে পড়ে আছি স্যার। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত স্ল্যাক হয়ে গেছে, সব ঝুলঝুল করছে স্যার। সেই জন্যই আপনাদের সিগারেট শেয়ার করে খাই, ছোট লোকের মতো নেশা করি। তবে হ্যাঁ স্যার, আমার এই ব্যাড ডেজ শেষ হয়ে এলো স্যার। আমার গ্র্যাজুয়েট ছেলেটাকে কড়া নোটিশ আমি দিয়ে দিয়েছি, ব্যাটার ছেলে একটা কাজ বাগিয়ে আনুক, তারপর দেখবেন স্যার পোড়া সেক্রেট থেকে পোল ভল্ভ মেরে এক করে উঠে যাবো। হুইস্কি ফুইস্কি ছাড়া তখন স্যার কুলি পর্যন্ত করবো না স্যার, আপনাকে আমি বলে দিলাম। ছেলের পাশে আপনি মদ খাবেন? আরে কেন খাবো না স্যার? হ্যাঁ, ছেলে আমার পয়সায় ভাত মাছ খায় না? ভাত আর মদ কি এক হলো? ওইটাই তো স্যার মেনু সিলেকশনের ব্যাপার হলো। হ্যাঁ, এই প্রিভিলেজটুকু স্যার আমাকে দিতেই হবে। মনে করুন আপনার ছেলে যদি আপনাকে এই প্রিভিলেজ না দেয়? দেবে স্যার, ছেলে আমার খুব ভালো ছেলে স্যার। হ্যাঁ, আমাকে দেখে আমার ছেলে সম্বন্ধে স্যার আপনি যেন এই কিছু আন্দাজ করবেন না। তাহলে শুনুন, বাড়িতে আমি যতক্ষণ বসবাস করি ততক্ষণ একটা রেকর্ড চাপিয়ে রাখি। রেকর্ড মানে গ্রামোফোন? ঠিক গ্রামোফোন নয়, তবে গ্রামোফোনের ভাইরা ভাই। এই যে স্যার দেখছেন আমার গলাটা, এই গলা থেকে স্যার গলাফোন। তার রেকর্ডটা কি? রেকর্ডটার টাইটেলটা স্যার খুব সিম্পল, হারামজাদা। আচ্ছা। হ্যাঁ, রেকর্ডটা হারামজাদা বেরিয়ে যা বাড়ি থেকে। এই আওয়াজটা স্যার ততক্ষণ হতে থাকে স্যার যতক্ষণ অতিষ্ঠ হয়ে আমার 7,000 ধান মানিক এই কাজের খোঁজে বাড়ি থেকে বেরিয়ে না যায়। আজও স্যার তেমনি বেরিয়েছে। এই কাজ পেলে হয়। শুনুন, যে তাহলে একটা খবর শুনুন, আপনার ছেলে ইতিমধ্যে একটা কাজ জুটিয়ে ফেলেছে। যেমন তেমন কাজ না, একেবারে দারুণ কাজ। বলেন কি স্যার? স্যার আপনি কি করে জানলেন? আমি যে দেখলাম আপনার ছেলে কাজটা বাগিয়ে বুক চিতিয়ে চলে গেল। কোথায় গেল ব্যাটার ছেলে? কোথায় গেল? কাজের জায়গায় জয়েন করতে গেল। তাও ভালো।
আমি ভাবলাম ভিসা পাসপোর্ট করে জননী জন্মভূমি ছেড়ে কেটে পড়লো বুঝে। আপনার ব্যাড ডেজ তো এবার শেষ হলো স্যার। এমন একটা সুখবর দিলাম, একটু সেলিব্রেট করুন। আপনি কৃপা করলে সেলিব্রেট করতে পারি স্যার। সেলিব্রেট করবেন আপনি আর কৃপা করব আমি? মানে স্যার ইচ্ছেটা তো ঠিক আমারই আছে, কিন্তু উপায়টা তো স্যার ঠিক আপনার পকেটে। একটা সিক্রেট দিবেন স্যার, একটা আস্ত সিক্রেট। নিন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আফটার লং টাইম ব্যাবিলনের হ্যাঙ্গিং গার্ডেনের মতো আস্তে একটা সিক্রেট দেখছি স্যার। আহা, প্রাণটা জুড়িয়ে যাচ্ছে স্যার। প্রাণ কি আর একটু ভালো করে জুড়বেন নাকি? হ্যাঁ, ড্রিঙ্ক চলবে? ড্রিঙ্কিং স্যার, একটু কদম বসি করি স্যার। কাইন্ডলি স্যার আপনার পায়ের ধুলোবালি যা আছে স্যার অফার করুন স্যার। আরে আরে আরে, করেন কি করেন কি? না, রাস্তা থেকে লোক ডেকে স্যার মাল খেতে বলছেন আপনি স্যার, কি মানে আপনি যে একটা দয়ার আরে সাগর না স্যার। না না না, মানুষকে একটু আধটু হেল্প করতে পারলে মনটা অনেকটা হালকা হয়, এই আর কি। কিন্তু তাই বলে আপনি প্রকাশ্য দিবালোকে পায়ে পড়ে যাবেন আমি ভাবিনি। আপনি একজন ব্রিটিশ আমলের গ্র্যাজুয়েট, হাল আমলের একটি অন্যরকম ছেলের বাবা। ও সব ছাড়া যে স্যার আমার আর একটা পরিচয় আছে স্যার। আমি হচ্ছে গিয়ে একজন পারফেক্ট হারামজাদা স্যার। চলুন 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 স্যার। চলুন। এটা এটা কি আপনার বাড়ি, না কোনো ব্যাংকের সেফটি ভোল্ট? চারপাশে যে টাকার ছড়াছড়ি, রাশি রাশি টাকা, যেদিকে তাকাই সেদিকেই টাকা। আচ্ছা, ব্যাপার কি বলুন তো? এত টাকা আপনি পেলেন কোথায়? আপনি কি কোনো ডাকাত দলের নেত্রী, নাকি আপনি টাকা বানানোর কল বসিয়েছেন? এ টাকা কি সৎপথে উপার্জন করা হয়েছে? সৎপথে কি এত টাকা উপার্জন সম্ভব? আচ্ছা, আপনি কি আমাকে বিপদে ফেলার জন্য এখানে এনেছেন? না, আপনাকে আমি এনেছি একটা কাজ দেবার জন্য, অন্যরকম কাজ। সে কাজটা কি এখানেই হবে? হ্যাঁ, এখানেই, এই টাকার অরণ্যে। টাকার অরণ্যে? হ্যাঁ, এই অরণ্যের সম্পূর্ণ দায়িত্ব আমি আপনাকে দিতে চাই। ঠিক বুঝলাম না, আর একটু খুলে বলুন। এই অরণ্যই হবে আপনার প্রধান বিচরণ ক্ষেত্র। এখানে আপনি ঘুরে বেড়াবেন, চারদিকে সজাগ দৃষ্টি রাখবেন, আর কি? ক্রমশ এই অরণ্যকে নিঃশেষ করে দেবেন। তার মানে সব টাকা আমি উড়িয়ে দেবো? হ্যাঁ, সেটাই হবে আপনার একমাত্র কাজ। ধুর, এটা কেমন কথা? টাকা ওড়ানো একটা কাজ হলো? আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন। বাজে কথা বলবেন না। আপনার সঙ্গে আমার ঠাট্টার সম্পর্ক নয়। ঠাট্টা তামাশা ছেড়েছি অনেক দিন হলো। আমি কাজের কথা বলছি। তার মানে আপনি বলতে চান টাকা ওড়ানো একটা কাজ? একথা আপনি আমাকে বিশ্বাস করতে বলেন? আপনি আমার দুটো শর্তের প্রথমটি লঙ্ঘন করছেন। আপনি মেনে নিয়েছিলেন কাজটা আপনি সহজভাবে গ্রহণ করবেন। আমি আপনাকে কাজ দিয়েছি, সহজভাবে গ্রহণ করুন। আমি তো ভাবতেই পারছি না, এক জায়গায় কিছু টাকা জমা করা আছে, সেটা আমি উড়িয়ে দেবো। এটা আবার কি ধরনের কাজ হলো? আপনি অন্যরকম কাজ চেয়েছিলেন, এটাই অন্য রকমের কাজ, যার সঙ্গে হাইজ্যাক, ব্যাংক লুট, খুন এসবের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, এই কাজের জন্য আপনি আমাকে বেতন দেবেন? না, বেতন নয়। এ কাজের বিনিময়ে আপনাকে আমি বড় রকমের পুরস্কার দেব। আপনাকে আমি জীবনে প্রতিষ্ঠা দেব, এমন প্রতিষ্ঠা যা আপনি মনে প্রাণে কামনা করেন। আমি যদি বলি ওসব কিছুই লাগবে না, সম্পূর্ণ বিনা স্বার্থে আপনার কাজটা আমি করে দিচ্ছি। আপনি কি ভেবেছেন কাজটা খুবই সহজ, বিনা স্বার্থে করা যায়? আপনি যদি ইতিহাস পড়ে থাকেন তাহলে অবশ্যই জানেন, টাকা ওড়াবার সুযোগ যে মহারথীরা কখনো না কখনো পেয়েছেন তারা কেউ চাকুরিজীবী ছিলেন না। এমন একটা তৃপ্তিকর কাজের জন্য কেউ বেতন গ্রহণ করেননি। আপনি দয়া করে আমাকে নিয়ে আর ঠাট্টা করবেন না। ফের আপনি ঠাট্টা তামাশা এ জাতীয় বাজে শব্দ প্রয়োগ করছেন। ভুলে যাবেন না, আপনি আমার সামনে এক কর্মপ্রত্যাশী তরুণ বই, আর কিছু নন। আপনি ক্রমশ উষ্ণ হচ্ছেন, এটা আমার জন্য বড়ই বিপজ্জনক। আচ্ছা, আপনি টাকা ওড়াবার কথা বলছেন, আমি সানন্দেই তা উড়িয়ে দিচ্ছি। সেজন্য আমি কোনো পুরস্কার চাই না। পরের টাকা নিজের খেয়াল খুশি মতো ওড়ানোর মধ্যে যে অনির্বচনীয় আনন্দ আছে, আমি সেই আনন্দেই আপনার টাকা উড়িয়ে দিচ্ছি। না, ইচ্ছে করলে আপনি নিজের খেয়াল খুশি মতো এ টাকা ওড়াতে পারেন না। কেন পারি না? আমি এক্ষুনি সব টাকা কোনো একটা হাসপাতালের নামে লিখিয়ে দিচ্ছি, ব্যাস লেঠা চুকে গেল। এ লেঠা অত সহজে চুকে যায় না। হাসপাতালের ঠিকানা আমি আপনার চেয়ে কম জানি না। ঠিক আছে, হাসপাতালে যদি আপনার এতই আপত্তি, তাহলে একটা অনাথ আশ্রমে খবর পাঠাই, ওরা এসে টাকাগুলো নিয়ে যাক। অনাথ আশ্রমে খবর দেয়া কোনো কঠিন কাজ নয়। ইচ্ছে করলে আমি ওদের খবর পাঠাতে পারি। তাহলে আপনাকে আর কাজ দেয়া কেন? তবে কি টাকাগুলো আপনি হাতছাড়া করতে চান না? তার মানে হচ্ছে টাকাগুলো আপনি কাজে লাগাতে চান। আমি ধরে নিচ্ছি আপনি বিজনেস করবেন। আমি আপনাকে একজন অনেস্ট পার্টনার খুঁজে দিচ্ছি। যার এত টাকা তাকে কষ্ট করে বিজনেস পার্টনার খুঁজতে হয় না। পার্টনার ছাড়াই অনেক বড় বড় বিজনেস করা যায়। বিজনেস সম্পর্কে যদি বিন্দুমাত্র ধারণা থাকতো, বোকার মতো এত কথা বলতেন না। কি মুশকিল! এটাকে হাসপাতালের নামে লেখা যাবে না, অনাথ আশ্রমে দান করা যাবে না, এটাকে বিজনেসেও খাটবে না। তবে কি এটাকে আমি পুড়িয়ে ছাই করে দেবো? বলুন, আমি এক্ষুনি আগুন লাগিয়ে দিই। আগুন লাগালে যে টাকা পুড়ে ছাই হয়ে যায় তা আমার জানা আছে। দেশলাইট কাঠি জ্বালতে আমিও জানি। তাহলে আর আপনাকে কাজটা দেয়া কেন? তাহলে কিভাবে এটাকে আমি ওড়াবো? খেপে যাচ্ছেন তো? কিভাবে এ টাকা ওড়াতে হবে সেটা তো আমি আপনাকে বলে দেব। আপনি বলে দেবেন? আমার দ্বিতীয় শর্তটা তাই ছিল। কি ছিল না? হ্যাঁ ছিল। বেশ, আপনি বলুন। আমি চাই
আমার টাকা এমনভাবে উঠবে যা দেখে যা শুনে আমার বুকে আগুন জ্বলবে। আমি দেখব আমার টাকা উঠছে, আমি শুনবো আমার টাকা উঠছে, আমি তীব্র যন্ত্রণায় ছটফট করব। হ্যাঁ? এ টাকা নিঃশেষ হবে যে পথে, সে পথেই তীরের মতো এগিয়ে আসবে আমার কষ্ট, আমার যন্ত্রণা। হ্যাঁ? এ টাকা আপনি সেভাবে উড়িয়ে দেবেন। আপনি টাকা দিয়ে কষ্ট কিনতে চান? হ্যাঁ, এই টাকাগুলো দিয়ে আমি কষ্ট কিনতে চাই। টাকা দিয়ে মানুষ সুখ কেনে, স্বাচ্ছন্দ্য কেনে, সামান্য একটু সচ্ছলতা, একটু নিরাপত্তার জন্য মানুষ টাকার পেছনে জীবন দিয়ে দেয়, আর আপনি টাকা দিয়ে কষ্ট কিনবেন? জীবন সম্পর্কে আপনার ধারণা কতটুকু? জীবনের কতখানি আপনি দেখেছেন? সুখ কাকে বলে, স্বাচ্ছন্দ্য কেমন করে আসে আপনি জানেন? ওসব কথা থাক, আমি আপনাকে কাজ বুঝিয়ে দিলাম। আশা করি কোনো কিছু অস্পষ্ট নয়। এ টাকার বিনিময়ে আপনি কষ্ট পেতে চান। আপনি যাতে কষ্ট পান সে ব্যবস্থা আমাকেই করতে হবে। বলছেন এটাই আমার কাজ। এই অদ্ভুত ধরনের কাজের কথা কেউ কি কখনো শুনেছে? কেউ কখনো না শুনলেও এটা হাইজ্যাক বা ব্যাংক লুট নয়, খুন বা ডাকাতি নয়, এটা অন্যরকম কাজ। আপনি আমার কাছে একটা অন্যরকম কাজ চেয়েছিলেন। আপনি যাচ্ছেন? ইচ্ছে করলে আজ থেকে কাজ শুরু করতে পারেন। কাজ শেষ হলে আপনার প্রার্থিত প্রতিষ্ঠা পাবেন। কই সব গেল কোথায়? সালার বাড়ি তো নয়, জানা গোরস্থান। আহ, আস্তে কথা বলো বাবা, বিপদ, মহা বিপদ হয়েছে, চুপ করে থাকো। কেন চুপ করে থাকবো কেন? আমার বাড়িতে আমি ইচ্ছা হলো ঢেঁড়া পেটাবো, তাতে কার বাপের কে? বাবা, বাড়িওয়ালা এসেছিল, বলে গেছে আবার আসবে। অতই বুঝতে পারছো কেন চুপচাপ থাকতে বলছি? না না, আমি চুপচাপ থাকবো না। আসুক বাড়িওয়ালা, যতবার ইচ্ছা আসুক। কই আমার 7 রাজার ধন মানিক কোথায়? ফেরেনি এখনো? ভাইয়ার কথা বলছো বাবা? হ্যাঁ, আমি আবার কার কথা বলবো? 7 রাজার ধন মানিক একটার বেশি দ্রুত থাকে না রে। ভাইয়া এখনো ফেরেনি। বেটার ছেলে কাজ বাগিয়ে জন্মদাতার মুখের উপর ঠাস করে দরজা বন্ধ করে দিল নাকি? কিরে, গাল ফল সব ভুলে গেলি? দে না হতচ্ছাড়ি হারামজাদি, দু একটা গাল দে না। গাল দেবো কাকে? কেন, তোর মায়ের পেটের ভাইকে। কেন গাল দেবো? তাতে আমি একটু সাপোর্ট পাই, বুঝলি? একা গাল দিয়ে মনটা যে ভরছে না। তুমি ভাইয়াকে মিছিমিছি গালমন্দ করো না তো। বেচারা একটা কাজের জন্য কত চেষ্টা করছে, আজ না হোক কাল পেয়েই যাবে। কাজ পেয়ে যাবে কি রে? বেটার ছেলে দারুণ একটা কাজ অলরেডি বাগিয়ে ফেলেছে। সত্যি বাবা? হ্যাঁ, ভালো একটা সোর্সে খবরটা শুনে এলাম। তবে আর ভাইয়াকে বকছো কেন? তোমার তো খুশি হওয়া উচিত। আমি অ্যাডভান্স খুশিতে মাতোয়ারা হই, আর বেটার ছেলে সেই সুযোগে বেতনের স্কেল, ইনক্রিমেন্টের রেট, অ্যালাউন্স ফ্যালাউন্স সব বেমালুম চেপে যাক। ওটা আমি হতে দিচ্ছি না। ব্রিটিশ মডেলের গ্র্যাজুয়েট আমি, সব পই পই করে জেনে নিয়ে তবে খুশি হব। ঠিক আছে, তাই যেন হলো। এখন একটু চুপ করে বসো তো, বড্ড বকতে পারো তুমি, ভাল লাগে না। ওই বকাবকিটা করতে পারি বলে এই যাত্রা তোর টিকে গেলি, নলে হতবাগা ছেলে বাড়ির বাইরে পাও বাড়াতো না, আর কাজ ফাজও জুটতো না। শোনো বাবা, ভাইয়া এখন কাজ পেয়েছে, অতএব সাবধান, বেশি চেঁচামেচি করো না, তাহলে দেখবে ঠিক কলা দেখিয়ে কেটে পড়বে। কেটে পড়লেই হলো। ওকে মানুষ করতে আমার পয়সা খরচ হয়নি। এত বড় হয়েছে কি স্রেফ আলো বাতাস খেয়ে। কত টাকা ওর পেছনে খরচ করেছে জানিস? কাঁড়ি কাঁড়ি টাকা, রাশি রাশি টাকা, ড্রামে ড্রামে টাকা। আছো নাকি বাড়িতে? কে রে? বাড়িওয়ালা, কে? যার বাড়িতে থাকো কিন্তু ভাড়া দাও না, সেই। বলে দে আমি বাড়ি নেই। আমি মিথ্যে কথা বলতে পারবো না। কেন পারবি না? আমি তোর জন্মদাতা ফাদার, আমি তোকে পারমিশন দিচ্ছি, বল। টেল। চোখের সামনে দেখছি তুমি আছো, কেমন করে বলি তুমি নেই? বললে যদি তোমার কঠিন রোগ টোগ হয়? হলে আমার হবে, তাতে তোর কি? ভেতরে আসবো নাকি? বাড়িতে কেউ নেই। কাড়ি কাড়ি টাকা, রাশি রাশি টাকা, ড্রামে ড্রামে টাকা, কোথায়? ড্রিম স্যার, লাইফ ইজ বাট অ্যান এমটি ড্রিম। শোনেননি স্যার? আমার সঙ্গে ইয়ার কি? না হ্যাঁ হ্যাঁ স্যার, আপনার সঙ্গেই তো আপনার আশ্রয়ে থাকবো, আর ইয়ার কি মারবো অন্য লোকের সঙ্গে। এমন অনাচার স্যার, আমাকে কেটে ফেললো স্যার, কেউ কিছু করতে পারবে না স্যার। মাফ করবেন স্যার। ভাড়া দাও। এই বসতে দে না স্যারকে। ভাড়া দাও। গিভ হিম এ চেয়ার, বসতে দে। উনি তো ভাড়া চাচ্ছেন, বসতে চাচ্ছেন না। আমি স্যার, আমি কি ভাড়া দিব না বলেছি নাকি স্যার? তাহলে বসা যায়। বসবেন বাবু? স্যার তবে ঠিক কবে দেবো স্যার, এখনো ভেবে দেখি। দেবো স্যার, আপনার ভাড়া আমি পাই করে শোধ করে দিব স্যার। একটা বড়ই আনন্দের সংবাদ আছে স্যার, আমার পুত্রটি একটা দারুণ কাজ ভাগিয়েছে স্যার। তাতে আমার কি হলো? ভাড়া দাও। আরে এমন একটা সলিড খবর দিলাম স্যার, তাতে আপনি ভরসা পাচ্ছেন না। পুত্র কাজ বাগিয়েছে, ভালো কথা। তুমি তর পাচ্ছ কেন? পুত্রের কাজ পুত্র করেছে, তুমি তোমার কাজ করো। স্যার ভাড়া দাও। হেন্সফোর্থ স্যার ভাড়া ফাড়া সব আমার পুত্রই দেবে স্যার। কেন পুত্র দেবে কেন? তুমি বাপ বেটা আছো কি করতে? কাজ কাম কিছু বাগাতে পারো না?
আমি কাজ করব? আরে কাজ তো করবে স্যার আমার প্রিয় সন্তানেরা, আমি শুধু স্যার ঠ্যাংয়ের উপরে ঠ্যাং তুলে দিয়ে খাওয়া দাওয়া করবো। এই ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে খাওয়া দাওয়া করা যায়? সেইটাই তো স্যার এখন থেকে প্র্যাকটিস করব। তবে ছেলের ইনকাম সদ্ব্যবহার করা দিয়ে তো স্যার কথা, এই প্র্যাকটিসের সুফল পাওয়া যেতেও পারে। আপনি স্যার ওই ভাড়ার ওই কটা টাকার জন্যে মোটেই ঘাবড়াবেন না স্যার। ছেলে বাড়ি আসুক, হারামজাদার কান ধরে হিড়হিড় করে টেনে আপনার কাছে নিয়ে যাব। স্যার আপনাকে একটু এগিয়ে দেবো স্যার? লাগবে না। লাগবে না, লাগবে না, লাগাই তো উচিত স্যার। এই তো স্যার, এটা স্যার আপনারই বাড়ি স্যার, এই হারামজাদা বাড়িতে স্যার, আপনার বাড়িতে স্যার আমি আপনাকে এগিয়ে দেবো। থামবে একটু, আমি খুব ছোটখাটো একটা কথা বলে বিদায় নেব। বলুন 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 বলুন। চলি। চলুন চলুন। একেই বলে ফ্যামিলি ক্রাইসিস। শোনো, দয়া করে রিয়াল পিকচারটা দয়া করে ভাইয়ার সামনে ভিভিডলি তুলে ধরো। দেখলি তো অ্যাডাল্ট ছেলে মেয়ে থাকতে এই আল্লাহ আল্লাহ করার বয়সে আমাকে কত রকম একটা করে ওই হারামি পাওনাদার ভাগাতে হতো। আমি হলাম একটা স্টেট ব্যাংক অফ বাংলাদেশ। হ্যাঁ, কথায় কথায় ব্যাংক গ্যারান্টি ছুঁড়ে মারবো, ওই হারামজাদা পাওনাদার আহ্লাদের ডগমগ হয়ে প্রস্থান করবে। বুদ্ধির কি ছেড়ে শোন, তোকেও আর আমি বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না। মেয়ে হয়েছে বলেই কি 7 খুন মাপ অচল নোটের মতো আউট অফ সার্কুলেশন হয়ে থাকবে? সেসব দিন হ্যাজ কাম টু অ্যান এন্ড। এবার বাইরে বেরো, কাজটা জুটিয়ে নাও। আমি আবার কি কাজ করব? এই যে ক্রাউন প্রিন্স এসেছে। শুনেছিস ভাইয়া, বাবা আমাকে বাইরে বেরিয়ে কাজ জোটাতে বলছেন। না, তোকে বাইরে বেরোতে হবে না। আমি যতদিন আছি ততদিন তোর কাজ করার কোনো প্রয়োজন নেই। তো পুরো লোড বুঝি তুমি একাই টানবে? তবে তো কোনো কথাই নেই। এখন চট করে কিছু ক্যাশ টেস্ট ছাড়া দেখি, বড় টানাটানি চলছে। আমি ক্যাশ পাবো কোথায়? কেন? দারুণ একখানা কাজ জুটিয়েছিস, ক্যাশ ফ্যাশ কিছু দেয়নি ওরা? কাজে জয়েন করতে করতে কেউ বেতন দেয় বুঝি? সারা জীবন চাকরি করে এটাও জানো না? অ্যাডভান্স কিছু আনতে পারিসনি হারামজাদা? হ্যাঁ, আরে আমি তো সার্ভিস লাইফের শুরু থেকেই অ্যাডভান্স সিস্টেম চালু করে দিয়েছিলাম। তা কাজটা কি রে? একেবারে অন্যরকম কাজ। হ্যাঁ, কত দেবে টেবে? সেসব কিছু আলাপ হয়নি। কেন হয়নি কেন? কাজটা একেবারে অন্যরকম, পারবো কিনা ভাবছি। পারবি না মানে? টাকা পেলে করা যায় না বিশ্ব সংসারে এমন কোনো কাজ আছে নাকি? হ্যাঁ, ঘোড়ার ঘাস থেকে শুরু করে খুন করা পর্যন্ত। এই কাজটা ওসব কোনো কাজের মধ্যেই পড়ে না বাবা, সেই জন্যই তো ভাবনা। কাজটা কি সাহস করে একবার বলেই ফেল না। টাকা ওড়ানো। কি বলছিস তুই ভাইয়া? টাকা উড়ানো কি একটা কাজ হলো নাকি? এ তো যে কেউ পারে, যার টাকা আছে সেই পারে। থাম, যা বুঝিস না তা নিয়ে কথা বলিস না। আমি এর মধ্যে একটা বিরাট ক্যাওসের গন্ধ পাচ্ছি। সেই জন্যই তো কাজটা করবো কিনা ভাবছি। করবি না মানে? মরার পর বেহেশতে গিয়ে এমন কাজ পাবো কিনা বিধাতা এই জানে। তুই মরার আগে স্কোপ পেয়ে গেছিস। হ্যাঁ, যা বেটার ছেলে, দেখে যা। শোন, প্রথম কিস্তির টাকাটা কিন্তু আমার এই ফ্যামিলিতে উড়ানো চায়। অত সহজভাবে টাকাটা ওড়ানো চলবে না। যার কাজ তিনি কঠিন শর্ত জুড়ে দিয়েছেন, না এরকম কাজ আমার পোষাবে না। কাজটা আমি ছেড়ে দেবো। দেখো রে বেটার ছেলে, ভালো হবে না বলে দিচ্ছি। হতভাগা তোর বাপ সারা জীবন টাকা টাকা করে মাথার ঘা করে ফেললো, আর তুই টাকা উড়াপার কাজ পেয়ে ছেড়ে দিবে? হাড় মাংস এক করে ফেলবো হারামজাদা। খামোখা জোর করো না বাবা। যে কাজ আমাকে স্যুট করবে না তা আমি কিছুতেই করব না। হ্যাঁ, তার সংসার চলবে কি করে? সংসার কি চলছে না? যেমন এখন চলছে তেমন চলবে। স্টপ, তুই থাম। একটুও ঘাবড়াস না ভাইয়া, তুই যেমন ভালো বুঝিস তেমনি কর। মারবো তোকে এক থাপ্পড়। বাপ ভাইয়ের কথা হচ্ছে, তার মধ্যে তিনি ফরন কাটছেন। ভাইয়ের পিছনে লুকিয়েছিস, পারবি না? হ্যাঁ, ও হতচ্ছাড়া তোকে প্রোটেকশন দিতে পারবে না। উনি যদি ফেল করেন তোমাকে আমি ঠিক ঘাড় ধরে কাজ করতে পাঠাবো। খবরদার বাবা, ও কথা তুমি আর কোনো দিন মুখে আনবে না। কি এমন বয়স হয়েছে ওর? কাজের ও কি বোঝে? তাছাড়া ও কেন কাজ করবে? এই বয়সের যে চঞ্চলতা, যে হাসি, যে আনন্দ ওর পাবার কথা, তার কতটুকু আমরা ওকে দিতে পেরেছি একবার ভেবে দেখেছো? কাজের কথা তুমি ওকে বলবে না? ঠিক আছে, বলবো না। তুই টাকা ওড়ানোর কাজটা সানন্দে অ্যাকসেপ্ট কর, আমি কাউকে কিছু বলবো না। তুমি বুঝতে পারছো না বাবা, অতগুলো টাকা কোনো ভালো মানুষের পক্ষে ওড়ানো সম্ভব নয়। আমি নষ্ট হয়ে যাব, তোমার মাথা নিচু হয়ে যাবে। বাপ হিসেবে তোমার গর্ব করার মতো কিছুই থাকবে না। গর্ব? ভালো ছেলের গর্ব? কি হবে ওই গর্ব দিয়ে? আমার পেটে খিদা, মাথা ভর্তি দুশ্চিন্তা। আমি পেট পুড়ে খেতে চাই নিশ্চিন্তে, পিসফুলি। আই ওয়ান্ট টু ডাই। সেজন্য আমার টাকার দরকার। সে টাকা তুই দিবি? যা রোজগার করছিস সব আমি তোর পিছনে ঢেলেছি। আমার টাকা ফেরত দে হারামজাদা, দে সব টাকা আমাকে ফেরত দে। বাবা, টাকা ফেরত পেলে কাউকে কিছু বলবো না, বসে বসে শুধু খাবো আর ঘুমোবো। এই বয়সে আমি কেন ইচ্ছা মতো খেতে পারবো না? কেন আমি প্রাণ ভরে ঘুমোতে পারবো না? ওয়াই? নিজে তো কিছু করবেই না, উল্টা বোনটাকে আগলে রাখবে। আমি শুনেছি, আমাকে অনেকেই বলেছে
আজকাল রোজগারপাতি মেয়েরাই ভালো করে। ইয়েস, আই হ্যাভ হার্ট। কেন তুই ওকে আটকে রাখবি? কেন? বাবা, ওই একরত্তি মেয়েটাকে দিয়ে তুমি আজকালকার রোজগার করাতে চাও? একথা তুমি বলতে পারলে? মেয়ের ওই রোজগার তোমার মুখে উঠবে, জেনে শুনে তখনও তুমি খেতে পারবে, ঘুমোতে পারবে? বাবা, গেট আউট! হারামজাদা, বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। এই যে আমি জানতাম আপনাকে আমি এখানে পাবো। কেন পাবেন না? আমি তো সব সময় আপনাদের সার্ভিসেই আছি। তারপর বলুন, কাজকর্ম কেমন চলছে? কাজকর্ম আর হচ্ছে কোথায়? কেন, ওই মহিলা শেষ পর্যন্ত আপনাকে কাজ দেননি? উনি তো দিয়েছেন, কিন্তু আমি নিতে পারছি কোথায়? অসুবিধা হচ্ছে বুঝি? হ্যাঁ, ভীষণ অসুবিধা হচ্ছে। কাজটা নিলে ভালো থাকা যায় না? না, টাকা ওড়ানোর কাজ। বলুন, ভালো থাকা যায়? বিপদ হয়েছে, মহিলার টাকাগুলো নর্মাল ওয়েতে খরচ করতে দেবেন না। খরচ এমনভাবে করতে হবে যাতে তিনি কষ্ট পান। কি অদ্ভুত কথা বলুন তো। আচ্ছা, আমি কি করে জানবো কিসে তিনি কষ্ট পাবেন? মহিলা আপনাকে বলেননি কেন তিনি কষ্ট পেতে চান? না, শুধু বলেছেন টাকাগুলো ওড়াতে হবে এবং তাকে কষ্ট দিতে হবে। এ কাজ আমার দ্বারা হবে না। হবে হবে, কেন হবে না? কি করে হবে? আমি আপনাকে সাহায্য করব। আপনি এক কাজ করুন, আপনি কাজটা নিন, তারপর ওই মহিলাকে কিছু না বলে টাকাগুলো উড়াবার দায়িত্ব আপনি আমার উপর ছেড়ে দিন। সে দায়িত্ব আপনাকে দিলে উনি কষ্ট পাবেন কেন? উনি যাতে কষ্ট পান সে ব্যবস্থা আমি করব। হ্যাঁ, আপনি আমাকে বিশ্বাস করবেন তো? তা করি, কিন্তু শেষ পর্যন্ত যদি এমন হয় উনি কষ্ট পেলেন না, মাঝখান থেকে টাকাগুলো শেষ হয়ে গেল, তখন? আর যাই করি, ওর সঙ্গে আমি বেইমানি করতে পারবো না। বলেছি তো, কষ্ট উনি পাবেন। আমি জানি কি করলে উনি ঠিক কষ্ট পাবেন। আপনি যান, কাজটা নিয়ে নিন, ওকে কিচ্ছু বলবেন না। আমার হাতের টাকাগুলো দিয়ে আপনি নিশ্চিন্তে থাকুন। আচ্ছা, আরে সাহেব, আমি আপনাকে ঠকাবো না, ভুলে যাচ্ছেন কেন? কাজটার খোঁজ তো আমি আপনাকে দিয়েছিলাম। ঠিক আছে, তাহলে আমি তাই করি। হ্যালো আপা, হাউ আর ইউ? তুই রাজু, তুই? তোকে যে চেনাই যাচ্ছে না। ও ঘরে চল আপা, সব বলছি। এই কি রকম সব জামা কাপড় পরেছিস তুই? কোথায় পেলি এসব? বানালি কি করে? পয়সা পেলি কোথায়? এক এক করে বল আপা, একসঙ্গে এত প্রশ্ন করলে কোনটা রেখে কোনটার উত্তর দেব। তবে আমার প্রথম পারপাসটা ঠিক সার্ভড হয়েছে। আই এম হ্যাপি। কিসের পারপাস? প্রথম অ্যাপিয়ারেন্সেই তোকে চমকে দেয়া। কি আপা, চমকাসনি তুই? চিরকাল তো বিলো স্ট্যান্ডার্ড জামা কাপড়ে এই শর্মাকে তুই দেখে এসেছিস, এখন কি দেখছিস? আমি কেন এসব দেখছি? রাজু, রাজু, খুলে বল সব আমাকে। তোকে তো আমি মাসে 200 টাকার বেশি কোনোদিন পাঠাইনি। কোত্থেকে তুই টাকা পেলি? আমি বিজনেস করছি আপা। বিজনেস করছিস তুই? হ্যাঁ, এক বন্ধুর সাথে। দেখলাম এই ভালো। বিজনেস ইজ অ্যাডভেঞ্চার, বিজনেস ইজ রোম্যান্স, রাজু। বিজনেস ইজ লাইফ। হস্টেল ছেড়ে দিয়েছিস? কবে? লেখাপড়া? বাই বাই। বিজনেস করার টাকা দিল কে? ওই বন্ধুটি দিল, বললো প্রফিট হলে শোধ করে দিস। শেষ পর্যন্ত তোকেও টাকার নেশা পেল রাজু। এই নেশা থেকে তোকে আমি বাঁচাতে পারলাম না। তোকে না আমি মানুষ করতে চেয়েছিলাম। আমার এখানে থাকলে প্রাচুর্য আর বিলাসিতা তোকে নষ্ট করে দেবে, এই ভয়ে তোকে আমি হোস্টেলে রেখেছিলাম। মাসে মাসে গুনে গুনে টাকা পাঠাতাম, আর তুই বন্ধুদের পাল্লায় পড়ে নষ্ট হয়ে গেলি। নষ্ট কোথায় হলো আপা? আমি তো দিনকে দিন ব্রাইট হচ্ছি। চলি রে আপা, কয়েকদিনের জন্য বাইরে যাচ্ছি। রাজু। বিজনেস ট্যুর, ফিরে এসে দেখা করব। বাই দ্য ওয়ে, হু ইজ দিস ফেলো? জি চুপচাপ দাঁড়িয়ে আমাদের কথা শুনছে। জি, আমি এখানে কাজ করি। বুঝেছি, অ্যানাদার পরগাছা। অল রাইট, খেয়ে পরে সুখে থাকো। বাই বাই, সি ইউ। ইয়ে, আপনার নিজের ভাই? হ্যাঁ, একমাত্র, বড় আশার। বাবা মারা যাবার সময় ওকে আমার হাতে তুলে দিয়ে যান। ওকে আমি মানুষ করতে চেয়েছিলাম। বিজনেস করলে যে সবাই অমানুষ হয়ে যায় এটা ভাবা ঠিক নয়। হতে পারে উনি হয়তো এ লাইনেই সাইন করবেন। আমি চেয়েছিলাম ও লেখাপড়া করবে। এখানকার লেখাপড়া শেষ হলে ওকে আমি বিদেশে পাঠাবো। আমার বাবার বড় ইচ্ছে ছিল একমাত্র ছেলে বড় একটা কিছু হয়। বাবাকে আমি কথা দিয়েছিলাম, রাজুকে আমি যে টাকা থেকে ওকে আমি অনেক দূরে সরিয়ে রেখেছিলাম সেই টাকাই ওকে গ্রাস করলো। আপনি ওই টাকাগুলো কি ব্যবস্থা করলেন? উড়িয়ে দিন, সব উড়িয়ে দিন। আমাকে কষ্ট দিন, জ্বলে জ্বলে অঙ্গার হবার সুযোগ দিন আমাকে। কি পেলেন কোনো পথ? আশ্চর্য, বিলিয়ে দেয়া, জ্বালিয়ে দেয়া, এছাড়া কি টাকা ওড়াবার কোনো পথ নেই? এতগুলো টাকার বিনিময়ে একটু যন্ত্রণা কি আমি পেতে পারি না? কিছু মনে করবেন না। আচ্ছা, এই টাকাগুলোর উপর আপনারা তো আক্রোশ কেন? বড় কষ্টের রোজগার যে, তাই এত আক্রোশ। নিজে কষ্ট করে রোজগার করেছেন, একটু মায়াও হয় না? বিশ্বাস করবেন,
মানুষ টাকা খুঁয়ে সর্বশান্ত হয়, আর আমি হয়েছি টাকা পেয়ে। বিশ্বাস হয় কথাটা? বিশ্বাস হবার মতো কথা নয় যদিও, তবু বিশ্বাস করতে ইচ্ছে হয়। কেননা এটুকু অন্তত বুঝতে পারছি, এই টাকার সঙ্গে আপনার সম্পর্কটা বড়ই তিক্ত, একটু যেন করুণও। ছোট্ট শান্ত নিরিবিলি মফস্বল শহরে গেছেন কখনো? কর্মব্যস্ত রাজধানীর সব গ্লানি চোখের নিমেষে ম্লান হয়ে যায় এমন কোনো মফস্বল শহরের বিষণ্ণ আকাশ দেখেছেন কোনোদিন? আমি দেখেছি। দেখে মুগ্ধ হওয়া আমার উচিত ছিল, হয়তো হয়েও ছিলাম, কিন্তু সে মুগ্ধ ভাবটা টিকিয়ে রাখতে পারিনি। চোখ ধাঁধানোর আলোর নেশা আমাকে তখন পুরোপুরি গ্রাস করে ফেলেছে। সে আলোক রশ্মিকে অনুসরণ করে আমি তীব্র বেগে ছুটে চললাম। আলোর তীর্থে পৌঁছে গেলাম ঠিকই, কিন্তু পেছনে তাকিয়ে দেখি অন্ধকার, কালো কালো জমাট অন্ধকার। এই অন্ধকারের উৎস খুঁজতে গিয়ে আমি আবিষ্কার করলাম, আলো ভেবে যে টাকার উপর আমি আদরের হাত বুলেছি, সে টাকাই ক্রমাগত ছড়াচ্ছে আমার অন্ধকার, আমার কালিমা। যে টাকা পাওয়ার আগে ভেবেছিলাম না পেলে জীবন অর্থহীন হয়ে যাবে, সে টাকা পাওয়ার পরে দেখলাম জীবন শুধু অর্থহীন নয়, জীবন হারিয়ে গেছে। বড় কষ্টের রোজগার, তাই বড়ই আক্রোশ। ওই ভাইটি ছাড়া আপনার আর কেউ নেই? আর কেউ মানে মানে ছিল। ওই যে মফস্বল শহরের কথা বললাম, সে সময় আমার একজন সঙ্গী ছিল। আমার আগে মফস্বল শহরের বিষণ্ণ আকাশ থেকে সে মুগ্ধ হয়েছিল। তাকে আমি হারিয়ে ফেলেছি। হারিয়ে ফেলেছেন? যেদিন থেকে টাকা আমার সঙ্গী হলো, সেদিন থেকে তাকে আমি হারিয়ে ফেলেছি। ও, এখন নিশ্চয়ই বুঝতে পারছেন আমার অনেক কষ্ট পাওয়া উচিত। দয়া করে টাকাটা উড়িয়ে দিন, আমাকে দায়মুক্ত করুন। আপনার কাজটা আমি গ্রহণ করেছি। আপ্রাণ চেষ্টা করব কাজটা টিকিয়ে রাখতে, চেষ্টা করব নিজের স্বার্থেই। কেননা আমি আপনার কাছে একেবারে অন্যরকম একটা কাজ চেয়েছিলাম, আপনি সেটা দিয়েছেন। এখন যদি কাজটা টিকিয়ে রাখতে না পারি, তাহলে কোন গৌরবে আমি সবার সামনে মাথা উঁচু করে দাঁড়াবো? ভেবে দেখুন, টাকাটা তো আমি প্রথম দিনই সরিয়ে ফেলতে পারতাম। কেন তা করিনি জানেন? অনেক লোভের মাঝখানে দাঁড়িয়ে একেবারে নির্লোভ যে হওয়া যায়, এরকম একটা দৃষ্টান্ত আমি স্থাপন করতে চাই। আরও একটা কারণ আছে, আপনি আমাকে জীবনে প্রতিষ্ঠা দেবেন বলেছেন। এমন পুরস্কারের লোভ ছাড়তে পারছি না, আপনাকে আমি ঠকাবো না। ধন্যবাদ। আসুন আসুন, কোনো সংকোচ করবেন না, আসুন। প্রথম দিনেই একেবারে ভেতর বাড়িতে প্রবেশাধিকার দিলেন, আপনার সঙ্গে দারুণ জমবে। ও আরে আরে সাহেব, আপনি আমাকে নিউ লাইফ দিয়েছেন, আর আপনাকে আমি প্রবেশ অধিকার দেব না, এটা একটা কথা হলো? জানেন, আমি একটা ডুবন্ত মানব সন্তান, আর আপনি হলেন একটা খড়কুটো। আমি আপনাকেই আঁকড়ে থাকতে চাইছি। কি বললেন? আপনি মানব সন্তান আর আমি খড়কুটো? ছি ছি ছি, কথাটা আমি ওই সেন্সে বলিনি। কোন সেন্সে বলেছেন পরিষ্কার করে বলুন। এখনো আপনার সঙ্গে কারবার শুরুই হয়নি, তাতেই খড়কুটো বানিয়ে ফেললেন। পরে না জানি আরো কত কি কপালে আছে। কি বিপদ! আমি সাহেব ভুল করে একটা ইংরেজি ইডিয়ম ব্যবহার করে ফেলেছি। এক্সকিউজ মি, আমাকে মাফ করে দিন। ইংরেজি ইডিয়ম? এ তো আরো মারাত্মক। না না না, মারাত্মক কিছু নয়, খুবই সহজ একটা কথা। এ ড্রাউনিং ম্যান ক্যাচেস এ স্ট্র, এ হচ্ছে কি একটা প্রবাদ বাক্য, আর কিছু নয়। শুনুন, একটা কথা আপনাকে পরিষ্কার জানিয়ে দিই, জি। আমার সঙ্গে যদি কারবার করতে চান, এই থান ইট সাইজ ইংরেজি ফিংরেজি চালাবেন না। যা চালাবেন ছোট ছোট নুড়ি পাথরের মতো, বড্ড চমকে চমকে উঠি। হ্যাঁ, এবার আসল কথায় আসুন। হ্যাঁ, কি যেন বলছিলেন? আপনি শুনেছেন যে আজকাল রোজগারপাতি মেয়েরাই ভালো করে, তাই না? আমি আমি খুব ভালো সোর্সে শুনেছি সাহেব, শুনে শুনে বিশ্বাস করে ফেলেছি। আর বিশ্বাস যখন করেছি, তখন আর আপনাকে প্রবেশ অধিকার দিতে আমি দেরি করব কেন? হ্যাঁ, মেয়ের রোজগার বড় সাংঘাতিক পদার্থ। হজম করতে পারবেন তো? ঠিক মতো ভেবে বলুন, পরে আবার আমাকে দোষ দিতে পারবেন না। দেখুন, আমি একটা কথাই খুব ভালো করে জানি, সেটা হলো মেয়ে ছেলে আমি বুঝি না। আমি বাপ, বুড়ো হয়েছে, আমাকে তোমরা প্রতিপালন করো। বাবা, বড়ই চমৎকার বুঝেছেন। আপনার মতো সবাই যদি এমন করে বুঝতো, তাহলে আমি একদিনে কমিশন খেয়ে ফুলে ফুলে একবার ঢোল হয়ে যেতাম। এই লোকটা কে বাবা? এই বুঝি আপনার মেয়ে? এমন জিনিস ঘরে রেখে আপনি হাত কামড়ে বেড়াচ্ছেন? আপনি ওভাবে আমার দিকে তাকাচ্ছেন কেন? লোকটা কি চায় বাবা? আপনি কে? এখানে কেন এসেছেন? এই তুই চুপ কর। তুই কোথাকার কে? তোর কাছে ওকে জবাবদিহি করতে হবে। বুঝতে পারছিস না উনি তোর বাপের সঙ্গে আলাপ করছেন? উনি ফেললা কেউ নান, বুঝলেন সাহেব? আমার আবার একটা ছেলে আছে, বুঝলেন, আপাদ মস্তক অপদার্থ। মেয়েটাকে আল্লাহ দিয়ে দিয়ে বড়ই বেয়াদব করে তুলেছে। চা 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 চা, এখান থেকে যা। না, আমি এখান থেকে যাব না। কেন যাবি না? ওই লোকটা যতক্ষণ এখানে থাকবে, আমি ঠিক ততক্ষণ ঠায় দাঁড়িয়ে থাকবো। লোকটা আশ মিটিয়ে আমাকে দেখুক, দেখে চলে যাক, আমিও চলে যাব। দেখলেন দেখলেন,
অডাসিটিটা দেখলেন? না না, অডাসিটি নয় সাহেব, আসলে আপনার মেয়েটা একটু টকেটিভ। মন্দ নয়, মন্দ নয়, আমাদের এই লাইনে এটা একটা কোয়ালিটি। কিসের লাইন, কিসের কোয়ালিটি বলুন? গেলি গেলি এখান থেকে। থাক থাক থাক, চলুন না আমরাই বরং অন্য কোথাও গিয়ে বসি। গলির মাথায় একটা পানীয় জলের দোকান আছে না, ওখানেই যাওয়া যাক, আসুন। কিন্তু আপনি আজ প্রথম এলেন আমার বাড়িতে, একটু সেবা টেবা করতে পারলাম না, মনটা বড় খারাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, বাইরে আলাপটা সেরে আবার না হয় আসা যাবে, ততক্ষণ আপনার মেয়েটা একটু শীতল হোক। চলুন চলুন চলুন। এই, ওকে নিয়ে আমি আবার আসছি, খবরদার কোথাও যাবি না, কথা না শুনলে আজ থেকে আমি খুন করে ফেলবো। আরে সাহেব, দিন দুপুরে খুন টুনের কথা বলবেন না, স্বাস্থ্য খারাপ হয়ে যাবে। আসুন আসুন। আচ্ছা চলুন 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 চলুন। ভাইয়া, হ্যাঁ, আমাদের বাড়িতে আজ একটা অদ্ভুত লোক এসেছিল। কে রে? আমি চিনি না, বাবা চিনে, বাবাই সঙ্গে করে এনেছিল। লোকটার সামনে বাবা আমাকে ধমকে উঠল, যেন লোকটাকে দেখাতে চাইলো আমাকে বাবা কড়া শাসনে রাখেন। লোকটার সঙ্গে বাবা এমনভাবে কথা বলল, এমন এমন সব ভাবভঙ্গি করলো, আমার মনে হলো লোকটা যেন বাবার মনিব আর বাবা তার কেনা চাকর। আমি বাবাকে বললাম, লোকটা আশ মিটিয়ে আমাকে দেখুক। বাবা বলল, দেখলেন, অডাসিটি দেখলেন? অডাসিটি নয় সাহেব, আসলে আপনার মেয়েটা একটু টকেটিভ, মন্দ নয়, আমাদের লাইনে এটাও একটা কোয়ালিটি। কিসের লাইন, কোয়ালিটি? ভাইয়া তুই জানিস কিসের লাইন, কিসের কোয়ালিটি? লাইন, কোয়ালিটি? নিম্ন স্তরের এইসব কথাবার্তা তোর সামনে বললো একটা অদ্ভুত লোক যাকে বাবার সঙ্গে করে এনেছিল? হ্যাঁ, বাবা যার সেবা করতে চান, বাবা যার সঙ্গে এখন পানীয় জল খাচ্ছেন মোড়ের মাথার একটা দোকানে, খানিক বাদে যাকে নিয়ে বাড়িতে আসবেন, তখন আমাকে থাকতে হবে, না থাকলে খুন করে ফেলা হবে। নরক থেকে উঠে আসে এইসব অদ্ভুত লোক। ভালো মানুষের সংসারে এরা নরকের প্রতিনিধিত্ব করে। এরা তৈরি করে অসংখ্য অলিগলি, যার নাম দেয় লাইন। এমন একটা লাইন আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে। সংঘর্ষ এবার মুখোমুখি। লোকটা আবার আসবে বলেছে না? লাইন যখন বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে, তখন আসতে অসুবিধাটা কি? ওই লোকটা এখন থেকে বাড়ি বাড়ি আসবে, বড়ই শিয়ানা কারবারি, না এসে পারবে? এরা আমাদের ঘরে আগুন লাগায়, সে আগুনের আঁচ এসে লাগে আমাদের স্ত্রীদের গায়ে, ফোসকা পড়ে যায় আমাদের ঘরের বোনদের গায়ে। আশ্চর্য, এরা ভুলে যায় এদের ঘরেও স্ত্রী আছে, বোন আছে। ওই লোকটা আবার আসবে ভাইয়া, আবার আমার মুখের দিকে তাকাবে, হেসে হেসে বলবে, লাইন, কোয়ালিটি। না, হেসে হেসে ওকে আমি নরকের সংলাপ আওড়াতে দেব না। কি করবি তুই? গলা চেপে ধরবো, দুহাতে যত জোর পাবো সবটুকু দিয়ে ওর গলা আমি চেপে ধরে থাকবো, যতক্ষণ না যে চোখ দিয়ে ও তোর দিকে তাকিয়েছিল সে চোখের পাতা বুঝে আসে। ওরা মনে করে পৃথিবীটা অনেক বুড়ো হয়ে গেছে, তাই বৃদ্ধ পৃথিবীর বুকের উপর চেপে বসে ওরা মাতালের হাসি হাসতে চায়। ওরা জানে না পৃথিবীর বয়স বাড়লেও আমরা আছি একটি জেনারেশন, নবীন, বিক্ষুব্ধ। রক্তে আমাদের চঞ্চলতা, এ পৃথিবীর জঞ্জাল আমরা সরাবই। ভাইয়া, বাবা আমাদের উপার্জনে প্রতিপালিত হতে চান, দে না তুই বাবাকে কিছু টাকা, বাবা প্রতিপালিত হোক, আমরাও বেঁচে যাই। বাবা প্রতিপালিত হোক চাই না হোক, আমরা বাঁচবই। বাবা অতীত হয়ে গেছে, পৃথিবী বাবার বয়সীদের অনেক আগে ক্ষমা করে দিয়েছে। কেউ আর বাবাদের কাছ থেকে কিছু আশা করে না, কিন্তু আমরা বর্তমান ভবিষ্যতের মুখোমুখি দাঁড়িয়ে অতীতের দিকে তাকালে চলবে না। তবু তুই বাবাকে কিছু টাকা দে, তুই তো কাজ পেয়েছিস, ওরা তোকে টাকা দেবে না? নিশ্চয়ই দেবে, ওদের কাছ থেকে কিছু টাকা এনে বাবাকে দে। এই কাজটার উপর আমার বড় আশা রে। সামান্য কটা টাকা নিয়ে আমার আকাঙ্ক্ষাকে আমি ছোট করতে চাই না। আমি অনেক বড় পুরস্কার চাই, আমি জীবনে প্রতিষ্ঠা চাই, এমন প্রতিষ্ঠা যা আমার বয়সী সবাই চায় কিন্তু পায় না বলে নষ্ট হয়ে যায়। ওই একটা গান টান ধরো না, জমছে না। ধরবো? আপনি সাহস দিচ্ছেন? দিচ্ছি দিচ্ছি, ধর ধর। ধরছে। সন্ধে সন্ধে দুলি আনন্দে আমি বন। হ্যাঁ, তা আপনি একটু আমার সঙ্গে ধরুন। ছন্দে ছন্দে ধরুন, দুলি আনন্দে আমি বন ফুল। কি বললে তুমি? কিসের ফুল? বনু ফুল। বাজে কথা, বাজে কথা। তুমি মোটেও বনফুল নাও, তুমি হচ্ছে ওল্ড ফুল। ওল্ড ফুল, ওল্ড ফুল, ঠিক আছে, ওল্ড ফুলই চাই। শোনো শোনো, তাহলে তাহলে মালটা কি দাঁড়ালো? আবার গাও তো, গাও গাও। ছন্দে ছন্দে দুলি আনন্দে আমি ওল্ড ফুল। থামো, থামো! সব পাড় মাতাল,
দিনে দুপুরে মদ খেয়ে হুল্লোড় করতে লজ্জা করে না? কে হে দিনে দুপুরে নসিহত করছে? ওই তো আমার ঘরের শত্রু বিভীষণ। কিছুই তো বুঝলাম না, কি বললে? ওই কোটেশন স্যার, একটা কোটেশন ঝেড়ে দিলাম। ওটা কে? চিনতে পারছো না কে? এই বেটা মাতাল, বল না কে? এই যে আমার ক্রাউন প্রিন্স, আমি সিংহাসন পরিত্যাগ করিলে আমার মুকুট উনি পড়িবে। মুকুট পড়বে, ভালো কথা। এই দেখ, কিন্তু এত চাপাচাপি করছে কেন? তোমার মাতলাম আমি ছোটাচ্ছি। সেদিন ছেড়ে দিয়েছিলাম, আজ আর কোনো ছাড়াছাড়ি নেই। কোন দিন ছেড়ে দিয়েছিল? কোন দিন? মনে নেই? মনে নেই? সেই যে পথের মধ্যে। ওরে বাবা রে, হ্যাঁ। এই যে সেই পথের মধ্যে মানুষকে চেপে ধরে। হ্যাঁ। ও ভাই মাতাল বাবা, বলো না আমাকে ছেড়ে দিতে। স্যার স্যার ছেড়ে দে বলছে। তুমি চুপ করো। খবরদার, আর যদি কোনোদিন এ বাড়িতে ঢোকার চেষ্টা করেছো, তোমাকে আমি পুলিশে দেবো। আগে বাপকে থানায় জমা দিয়ে তারপর আমার বাড়িতে পুলিশ পাঠিও, কেমন? ওই লোকটাকে কেন তুমি বাড়িতে ঢুকতে দিয়েছিলে? আমার ইচ্ছে জানো ও লোকটা কে? জানি, মেয়ের দালাল। ওকে বাড়িতে ঢুকতে দিলে? নিলাম, কেন? কারণ আমার বাড়িতে মেয়ে আছে। বাবা! বাবা, এই যে, মেয়ে তুমি এসে গেছো। শোনো, যার বাড়ি ভাড়া দেবার মুরদ নেই, বুড়ো বয়সে শান্তি মতো দুমুটো খেতে পায় না, যার ছেলে কাজ পেয়ে ঘরে টাকা আনতে পারে না, মেয়ের দালালকে তার ঘরে ডেকে আনা ছাড়া কি উপায় আছে বল? তাই বলে তুমি নিজের মেয়েকে বাবা? তুমি বাবা? ওই মেয়েটি তোমার সন্তান, ও একটি মেয়ে বাবা, ওর সম্মান আছে, ও কোনো কৃতদাসী নয় বাবা। বাবা তুমি বুঝতে পারছো বাবা? ওই লোকটা আমাকে বলেছে আমার অনেক টাকা হবে, আমি অনেক অনেক খেতে পাবো, আমি পিসফুলি ঘুমোতে পারবো, এতগুলো ভালো ভালো জিনিস আমি একসাথে খাবো। আছে এমন কোন কাজ আছে যার বিনিময়ে একসাথে এত কিছু পাওয়া যায়? কে তুই এমন অয়েল পেন্টিং হয়ে ফ্রেমে আটকে থাকলি কেন? আমি কোনো অনাচ্য কথা বলেছি? অবস্থা বুঝে ব্যবস্থা করাই তো নিয়ম। ছেলে যদি উপযুক্ত হতো, উপার্জন করতে পারতো, তাহলে মেয়ের দিকে আমি হাত বাড়াই। চুপ করে রইলি কেন? বিচার কথা বল, কোন কথাটা আমি অন্যায় বলেছি? তুমি ঠিকই বলেছো বাবা। ভাইয়া জীবনে প্রতিষ্ঠা পাবে এই আশায় যদি কাজ করে বেতন না নেয়, তাহলে তুমি বা কেন একটি মেয়ের বাপ হয়ে প্রতিষ্ঠা হারাবে? বিশেষ করে যখন মেয়ের এত দাম, একসাথে জীবনের অনেক পাওনা মিটে যায়, তখন তুমি কেন হাত গুটিয়ে বসে থাকবে? ভাইয়া বলে পৃথিবীর বয়স বেড়েছে। বয়স বাড়ার সাথে সাথে পৃথিবী যে তার নিয়মকানুনও পাল্টে ফেলেছে, টের পাইনি। টের পাবে কি করে? বাইরে কোনোদিন বেরিয়েছিলি? বুঝলি, এই পৃথিবীটা না একদম পচে গেছে, নষ্ট হয়ে গেছে। না, পৃথিবী পচে যায়নি, নষ্ট হয়ে যায়নি। তাই নাকি? তাহলে তুমি উপার্জন করতে পারো না কেন? কাজ করো, মাইনে দেয় না কেন? আমি মাইনে পেলে তুমি খুশি হবে? ছোঁড়া বলে কি রে? ছেলে মাইনে পাবে, বাপ খুশি হবে না? বিশেষ করে আমার মতো বাপ যে টাকা 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 করে মাথায় ঘা করে ফেললো। টাকা পেলে তুমি ওই লোকটাকে চিরদিনের মতো দূর করে দেবে? দূর করে দেবো মানে? কর্নার কিক দেখেছিস? অমনি কর্নার কিক করে ওকে আমি একেবারে বাউন্ডারি পার করে দেবো না? ঠিক আছে, আমি যাচ্ছি বাবা, টাকা এনে তোমার সামনে ছুঁড়ে দিচ্ছি। তারপর তো সব ঠিকঠাক? না, ঠিকঠাক নয়, তারপরই তো আসল খেলা। খেলা? হ্যাঁ, সুযোগ বুঝে আমাদের পৃথিবী সম্পর্কে তুমি অনেক খারাপ কথা বলেছো। তোমার সঙ্গে আমার কিছু বোঝাপড়া আছে। কিসের বোঝাপড়া? যাই, আগে টাকাগুলো নিয়ে আসি। ভাইয়া, তুই যেমনি আছিস তেমনি থাকবি, তোকে আমি নষ্ট হতে দেব না। আগেই বলে দিচ্ছি, অনির্দিষ্ট কালের জন্য কিন্তু আমি অপেক্ষা করতে পারবো না। ঠিক আছে, আমি আসছি, খুব তাড়াতাড়ি আসছি। ব্রিটিশ আমলের গ্র্যাজুয়েট, আমি হালে পানি পাচ্ছি না। আমার বাপ আমাকে মানুষ করেছিল, আর আমি আমার ছেলেকে মানুষ তো দূরের কথা, একটা ভালো স্ট্যান্ডার্ডের গরু ছাগল বানাতে পারলাম না। উল্টো ছেলের রোজগার খেতে যাচ্ছে। কেন চাইব না? আরে আমি তো একটা পারফেক্ট হারামজাদা, আমার আবার লজ্জা শরম কি? এই, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? কত যে মুরাদ ওই হারামজাদার জানা আছে। তৈরি হয় না? যাচ্ছি বাবা। হ্যালো মাই ডিয়ার সিস্টার, হাউ আর ইউ? অনেক দিন পর তোদের এদিকটা আসা হলো। কি করব বল, একদম সময় পাই না।
শিডিউল এত টাইট যে রেগুলার তাসটা পর্যন্ত পেটাতে পারছি না, ড্রিঙ্কস তো দূরের কথা। রাজু তুই অথচ আমি জানি এই দুটো ঠিক না থাকলে আমার স্বাস্থ্য কিছুতেই টিকবে না। যদি ডাক্তার বলে মদটা একটু কমাতে, আমার নাকি ফ্যাট বেশি জমে গেছে। কিন্তু মদ ছাড়লে জীবনে আর থাকলো কি? রাজু নাও টু বিজনেস। বুঝলি, গত রাতে পার্টিতে গিয়েছিলাম। অনেক রাতে পার্টি যখন শেষ হলো, সবাই চলে গেল, আমি বড্ড লোনলি হয়ে পড়লাম। সাডেনলি আমার মনে হলো আমার বিয়ে করা দরকার। রাজু। আমার বয়স হয়ে যাচ্ছে, আমার একজন ফুল টাইম পার্টনার প্রয়োজন। একটা মেয়েটে দেখে বিয়েটা অ্যারেঞ্জ করে ফেল। হ্যাঁ, মেয়ে পছন্দ হলে কানে কানে একটা কথা অবশ্যই বলে দিবি, আমার কাছ থেকে যেন লয়্যালটি একেবারেই আশা না করে। বুঝতে পারিস আমার এখন যে অবস্থা, তাতে স্ত্রীর প্রতি লয়াল থাকার কোনো প্রশ্নই ওঠে না। অবস্থা বলতে আমি কি মিন করছি জানিস তো? রাজু, রাজু তুই এখান থেকে চলে যা, আর কোনোদিন আমার সামনে আসবি না। আমার কাছে তুই মরে গেছিস। রাজু নামে আমার কোনো ভাই কোনো কালে ছিল না, তুই চলে যা। কিন্তু আমি তো বুঝতে পারছি না। আর একটা কথাও নয়, বেরিয়ে যা, বেরিয়ে যা তুই। এই যে অসময়ে এসে আমি আপনাকে সম্ভবত বিরক্ত করলাম। না, আপনি ঠিক সময় এসেছেন। এইমাত্র আমি আমার ভাই রাজুকে বাড়ি থেকে বের করে দিলাম। কি বলছেন? ওকে বললাম আমার কাছে রাজু মরে গেছে, রাজু নামে আমার ভাই ছিল না। তাই কি হয়? শুধু মুখের কথায় রক্তের সম্পর্ক ভাঙা যায়? আপনি নিশ্চয়ই ওর অধপতন লক্ষ্য করে রাগ করেছেন। রাগ পড়লেই সব ঠিক হয়ে যাবে। আপনাকে আমার একটা কথা বলার ছিল। রাজু আমাকে কষ্ট দিয়েছে, আমার টাকা আমাকে এত কষ্ট দিতে পারেনি। আমি আপনার কাছে কিছু টাকা ধার চাই, ভীষণ প্রয়োজন আমার, না হলেই চলবে না। টাকাটা আমি যেভাবে পারি শোধ করে দেব। যেদিন জানলাম রাজু হস্টেল ছেড়ে দিয়েছে, সেদিন থেকে রাতে আমি ঘুমোতে পারিনি। টাকাটা না পেলে একটা মেয়ে নষ্ট হয়ে যাবে। যত সময় যাচ্ছে নিজের ওপর বিশ্বাস আমার তত হারিয়ে যাচ্ছে। এই বিশ্বাসটুকু হারিয়ে গেলে আমি ধ্বংস হয়ে যাব। আমাকে কিছু টাকা ধার দিন। আমার বড় কষ্ট হচ্ছে, আমি সত্যি কষ্ট পাচ্ছি। এই কষ্টই বোধহয় আমি পেতে চেয়েছিলাম। আমার টাকা কি আমাকে এত কষ্ট দিতে পারতো? দেবেন কিছু টাকা ধার? শুনুন, যে কষ্ট পাবার জন্য ওই টাকাগুলো আপনাকে উড়িয়ে দিতে বলেছিলাম, সে কষ্ট আমি পেয়ে গেছি। টাকাগুলো আর ওড়াবার দরকার নেই। আমি ঠিক করেছি সব টাকা আমি আপনাকে দেব। আমাকে দেবেন? হ্যাঁ। সব টাকা? হ্যাঁ, আমি বলেছিলাম আপনাকে আমি পুরস্কার দেব, হ্যাঁ। জীবনে প্রতিষ্ঠা দেব। এই সব টাকা আপনার। মনে করুন এই টাকা আপনি উপার্জন করেছেন। আমি উপার্জন করেছি? হ্যাঁ, একেবারে অন্যরকম উপার্জন, ঠিক যেমন আপনি চেয়েছিলেন। কিন্তু আমি তো আপনার শর্ত পালন করতে পারিনি। সে বিচার আমি করব। আমার ভাইকে আমি মানুষ করতে পারিনি। আপনি যদি মানুষ হতে পারেন আমি বড় খুশি হব। কি বলবো আপনাকে, টাকাটা যে আমার কি উপকারে আসবে আমি সে কথা আপনাকে বলে বোঝাতে পারবো না। আপনার কোনো একটা কাজ করে দিতে পারলে সত্যি অনেকখানি দায়মুক্ত হতে পারতাম। আপনাকে একটা মফস্বল শহরের কথা বলেছিলাম। হ্যাঁ, আমার মতো করে যদি কাউকে ও কথা বলতে শুনেন, তাকে বলবেন আমার টাকা শেষ হয়ে গেছে, বলবো। আমার সাপমোচন হয়েছে, আমি বড্ড একা হয়ে পড়েছি। বলবো, আমি বলবো। আমি এখন যাই, আমার ভীষণ তাড়া আছে, আমি বলবো। এই যে শুনুন শুনুন, ওই 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 টাকাগুলো কোথায়? দিন শিগগির। ও টাকা আমার, আমি উপার্জন করেছি। টাকার ভীষণ প্রয়োজন আমার, দিন। বিশ্বাস করুন, আমি একটু বানিয়ে বলছি না। মহিলা নিজে থেকে টাকাগুলো আমাকে দিয়েছেন, বলেছেন ও টাকা আমি উপার্জন করেছি, বলেছেন ও টাকা আমাকে প্রতিষ্ঠা দেবে। দিন দিন, আমার টাকা দিন। টাকা নেই, শেষ হয়ে গেছে। আপনি ঠাট্টা করছেন। আমি প্রৌঢ়, আপনি তরুণ, আপনার সঙ্গে আমার ঠাট্টার সম্পর্ক নয়। টাকা নেই। থাকবে না কেন? ও টাকা তো শেষ হবারই কথা। না না, শেষ হবার আর কোনো দরকার নেই। কেন দরকার নেই? কেন? ওর ভাইয়ের অধঃপতন ওকে যথেষ্ট কষ্ট দিয়েছে। টাকাটা দিন, আমার তাড়া আছে। দাঁড়ান, ওর ভাইয়ের অধঃপতন হলো কি করে সে খবর রাখেন? না তো। কিন্তু আমি সে খবর রাখি। ওর ভাইয়ের অধঃপতন এমনি এমনি হয়নি, হ্যাঁ? সে অধঃপতন আমাকে ঘটাতে হয়েছে। যে টাকাটা আপনি দাবি করেছেন সে টাকাটা পুরোই পাইয়ে দিতে হয়েছে ওর ভাইকে। কেন? বড় আদরের ভাইটিকে অধঃপতে নেবার জন্য, যে অধঃপতন মহিলাকে কষ্ট দেবে, যার বিনিময়ে আপনি কাজ পাবেন। আপনি আপনি এ কি করেছেন? পুরো টাকাটা ওর ভাইয়ের হাতে তুলে দিয়েছেন? নিজে হাত বাড়িয়ে দেইনি, দেবার ব্যবস্থা করেছি, তাতে তো কাজও হয়েছে। কিন্তু মহিলার ভাইকে আপনি চিনলেন কি করে? কি করে জানলেন ভাইকে অধঃপতে নিয়ে গেলে মহিলা কষ্ট পাবেন? বলুন বলুন, এত সব আপনি জানলেন কি করে? কে আপনি? কে? আপনার পরিচয় দিন। ছোট্ট শান্ত নিরিবিলি মফস্বল শহরে গেছেন কখনো? কর্মব্যস্ত রাজধানীর সব গ্লানি চোখের নিমেষে ম্লান হয়ে যায়, এমন কোন মফস্বল শহরের বিষণ্ণ আকাশ দেখেছেন কোনোদিন? ও ও, শুনুন, আপনার একটা খবর আছে আমার কাছে। আপনার স্ত্রী আমাকে বলতে বলেছেন তার টাকা শেষ হয়ে গেছে, তিনি বড্ড একা হয়ে পড়েছেন।
আমি তখন মফস্বল কলেজে প্রফেসরি করি। দুজনের সংসার বড় শান্তি ছিল, সুখ ছিল। ভাবতাম ভাবতাম মফস্বল শহরের বিষণ্ণ আকাশ দেখে দেখে জীবনটা কাটিয়ে দেব। ঠিক ঠিক তখনই ওর চোখে নেশা ধরল, টাকার নেশা। আমি সরে এলাম। আজ খবর পেয়েছি টাকা শেষ হয়েছে, আমিও ফিরে যাচ্ছি। শুনুন, আপনি একটা তরুণের জীবন নষ্ট করে দিলেন। আমি প্রৌঢ় প্রায় ফুরিয়ে এসেছি, তাই একটু স্বার্থপর হলাম। দাঁড়ান! তারুণ্যের ওপর প্রতিশোধ নিয়ে আপনি কেটে পড়ছেন কোথায়? শোনেননি আমার টাকার প্রয়োজন? টাকা না পেলে ভীষণ ক্ষতি হয়ে যাবে আমার। টাকা তো আপনার হাতে তুলে দেওয়া হয়েছিল, এত প্রয়োজন টাকাটা পকেটে পড়েননি কেন? এজন্য তো আপনাকে হাইজ্যাক করতে হতো না, লুট করতে হতো না, খুন করতে হতো না। নেননি কেন? আপনি আমাকে চোর হবার পরামর্শ দিচ্ছেন? নিজের বিপদ কেটে গেছে বলে সাহস এত বেড়েছে আপনার? টাকার এত প্রয়োজন বলছেন, ব্যবস্থা করুন। আপনি না তরুণ, আপনার রক্ত না টকবক করে ফোটে? জানেন জানেন একটা মেয়ের দালাল আমাদের বাড়িতে ঢুকেছে। জানেন, আমার বাবা শুধুমাত্র টাকার জন্য আমার বোনটাকে বাইরে ঠেলে দিচ্ছে। আপনি জানেন? আমি সব জানি। আমাকে আমাকে একটা সৎ পরামর্শ দিন। আমার প্রতি আপনার দায়িত্ব আছে। আপনি প্রৌঢ়, আমি তরুণ। আমি আমি খারাপ হতে চাই না, আমাকে বিপদমুক্ত করুন। নিজের বিপদ নিজেই ডেকে এনেছেন, নিজেই সামাল দিন। না, আমি শুধু ভালো থাকতে চেয়েছি। যত ভালো থাকতে চাইবেন বিপদ তত বাড়বে। এখনো বুঝতে পারছেন না? আমাকে কিছু টাকা দিন, আমি বাঁচতে চাই। আমাকে কিছু টাকা দিন। আমি আপনাকে টাকা দেব, আমি আপনাকে বাঁচাবো। আপনি শুধু আমার পথ থেকে সরে দাঁড়ান। আমি আমি তো আমি তো আপনার পথে দাঁড়াইনি। অবশ্যই দাঁড়িয়েছেন। দেখতে পাচ্ছেন না একটা মেয়ে এদিকে আসছে? কে কে আসছে? ও কে? ভাইয়া, ভাইয়া, ভাইয়া। এসো, এসো, এদিকে এসো, এই পথে এসো। না! আমি আপনাকে টাকা দেব, আমি আপনাকে বাঁচাবো। না! আমি আপনার বাবাকে খেতে দেব, না! আমি আপনাকে প্রতিষ্ঠা দেব। না! আমার পথ থেকে সরে দাঁড়ান, সরে দাঁড়ান, সরে দাঁড়ান, সরে দাঁড়ান। না! 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 আপনাদের কাছে আমি করজোড়ে মিনতি করছি, আপনারা আমাকে একটি সৎ পরামর্শ দিন। একটি লোক আমাকে তার পথ থেকে সরে দাঁড়াতে বলছে। আমার সামনে দুটি পথ খোলা আছে, একদিকে নিশ্চিত প্রতিষ্ঠা, অন্যদিকে নিশ্চিত ধ্বংস। আমি আমি ভালো থাকতে চাই, আপনারা আমাকে বাঁচান। আপনাদের একটি জেনারেশন নিশ্চিত ধ্বংসের মুখোমুখি দাঁড়িয়ে আছে, আপনারা তাকে হারিয়ে যেতে দেবেন, ধ্বংস হতে দেবেন? এই জেনারেশন যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে ধ্বংসের হাত থেকে আপনারাও বাঁচবেন না। তাই বলছি আমাকে পথ নির্দেশ করুন। আপনাদের নিজেদের স্বার্থে, আমাদের এই বয়সী পৃথিবীর স্বার্থে আপনারা আমাকে বলে দিন, আমি কি আমার পথ থেকে সরে দাঁড়াবো? একটা জেনারেশনের ভিত কি তবে সত্যি নড়ে যাবে? তবে কি পায়ে পায়ে এগিয়ে আসবে আমার আপনার নিশ্চিত ধ্বংস? আপনারা আপনারা আমাকে একটি সৎ পরামর্শ দিন। এবার ধরা দাও নাটকের অভিনয় শেষ হলো। বিভিন্ন ভূমিকায় রূপদান করলেন মহিলা ফেরদৌসী মজুমদার, বোন শম্পা রেজা, বাবা মমতাজ উদ্দিন আহমেদ, তরুণ আবদুল্লাহ আল মামুন, পলাতক আবুল হায়াত, বাড়িওয়ালা তবিবুল ইসলাম, প্রথম পথচারী আলতাফ হোসেন,
দ্বিতীয় পথচারী হাবিব আহসান, ভাই জিয়াউল হুদা। শব্দগ্রহণে মাহমুদ জাহাঙ্গীর, সম্পাদনায় গোলাম হাক্কানি আলম। নাটকটি রচনা ও প্রযোজনা করলেন আব্দুল্লাহ আল মামুন।